This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আপনার মনে হয় না পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকার আপনার নামের জন্যই আপনাকে আলাদা গুরুত্ব দিয়েছে? এটা আমার, এই জাতীয় সঙ্গীত আমার মাদ্রাসাতে এই জাতীয় সঙ্গীত প্রার্থনা হবে এটা বলেছিল। ওদের কাছে এটা ছিল হিন্দুত্ববাদী গান। আমার মাথায় লোহা রড মারা হলো 1000 জন ঘিরে ধরে। নিজেকে কি মনে করেন, সাচ্চা মুসলমান না সনাতনী? আমি তো সনাতনী নিজেকে মনে করি। হাজার হাজার বছর ধরে যারা ভারতবর্ষে বাস করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম নির্বিশেষে সবাই সনাতনী। পাকিস্তানের ভারত বিদ্বেষের থেকেও বাংলাদেশিদের ভারত বিদ্বেষ অনেকাংশে বেড়ে গেছে মনে করেন? ওই অসহায় লোকদের ঘরদোর জ্বালিয়ে দেওয়া হচ্ছে কেন? এটার প্রতিবাদ করবে কে? এখানে ধর্ম আসছে। আর যে জাতি, যে মানুষ তার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, সেই জাতি, সেই মানুষ ধ্বংসপ্রাপ্ত হবেই হবে। দেবত্ব সম্পত্তি এবং ওয়াকফ এই দুটোই রাষ্ট্রের হাতে তুলে দেওয়া উচিত বলে মনে হয় কি আপনার? ওয়াকফ যেটা বলা হচ্ছে ভারতবর্ষের 3য় বৃহত্তম সম্পত্তি ওয়াকফের হাতে আছে। লক্ষ লক্ষ কোটি টাকা, 2-1 টাকা নয়। বাংলাদেশে দিনের পর দিন সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চলছে। তাতে এমনটাই বোঝা যাচ্ছে যে ছাত্ররা একেবারেই নিজেদের হাতে আইন শৃঙ্খলাটাকে তুলে নিয়েছে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? জাতির পিতার মাথায় যারা টয়লেট করে, আমি আপনাদের চ্যানেলেও এটা বলেছিলাম একদা। আমি ইউনূস সাহেবকে লক্ষ্য করে বলেছিলাম, ওয়েট এন্ড সি, আপনার নোবেলের উপরও তারা টয়লেট করে দেবে। সারা বিশ্ব বাংলাদেশ ইস্যু নিয়ে পুরো উত্তাল। এমনকি মার্কিন মুলুক থেকেও ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু একটাও কথা বলেননি। তারা মনে করে হজ হাউস করে দেওয়া, ইমাম ভাতা দিয়ে দেওয়া, কবর ঘিরে দেওয়া, ইনশাল্লাহ ইন্দাল্লাহ বলে দেওয়া, প্রকাশ্য রাস্তায় মাংস বিক্রি করার সুযোগ করে দেওয়া, আজান জোরে দিতে সুযোগ করে দেওয়া, এগুলো নাকি উন্নয়ন। কোথাও কি উর্দু ভাষী মুসলমান, হিন্দি ভাষী হিন্দু আর বাংলাভাষী মুসলমান আর বাংলাভাষী হিন্দু, কোথাও তাদের মানসিক এবং ধর্মীয় ক্ষেত্রে একটা তফাৎ আছে? কোরআন বলেছে যে মুসলমান তার মাতৃভাষাকে ভালোবাসে না, সে ইসলাম থেকে বহিষ্কৃত। কোরআনের বক্তব্য। তাহলে একটা বাঙালি তার বাংলা ভাষাকে ভালোবাসবে। আপনি দেখুন জলসা হয় না, মিলাদ হয় না, দেখবেন উর্দু বিকৃত বাংলা সেখানে পোস্টার ছাপা না, বাংলা ভাষার উচ্চারণ করুন। কেন? কারণটা কি? কেন বাংলার মধ্যে গায়ের জোরে জল আপনি উর্দুকে ঢোকাবেন? কারণটা কি? উর্দু কি ইসলামের ভাষা? কে বলেছে? মানবাধিকার বলতে যা বোঝায়, প্রত্যেক দেশেরই সকল নাগরিকের কিছু মৌলিক অধিকার থাকে। তাহলে আপনি কি মনে করেন বাংলাদেশে নাগরিকদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে? বেছে 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 একটা মসজিদ কিন্তু আক্রান্ত হয়েছে, অজস্র মন্দির ভাঙা হয়েছে, অজস্র বিগ্রহ ভাঙা হয়েছে। কেউ বলবেন 2000, কেউ বলবে 10টাই বা ভাঙা হয়ে গেল। নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও একটা আঁতাত রয়েছে। আপনার কি মনে হচ্ছে যে বঙ্গ বিজেপি এই মুহূর্তে সেই আঁতাতের শিকার? আমার কেমন কষ্ট লাগছে। প্রধান বিরোধী দল আর শাসক দল, তাদের মধ্যে তো একটা দূরত্ব থাকবে না। তারা সব এক, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, অমোক মুক্তি প্রযত্নে মুকুল দায়। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি আর+ নিউজ রুম। সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি জটায়ু। জটায়ু একবার কি বলেছিলেন জানেন? লালমোহনবাবু বলেছিলেন যে মশাই, আপনাকে নিয়ে একটু কালচার করতে হচ্ছে। তো সবাই জানেন সেই রহস্যময় ব্যক্তিটা কি, কাকে নিয়ে এই কালচার করার কথা বলছিলেন স্বয়ং জটায়ু। ঠিক সেই রকমই সাংবাদিক জীবনে আমরা এমন সব চরিত্রের মুখোমুখি হই বিভিন্ন সময়। অনেক সময় মনে হয় এই মানুষটাকে নিয়ে একটু কালচার করা উচিত। আজকে এই রকমই এক ব্যক্তিত্ব, বলবো এক অসামান্য ব্যক্তিত্ব। একদিকে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষারত্ন পেয়েছেন, আবার অন্যদিকে তিনি পদ্মশ্রী। মাঝে মধ্যে মনে হয় তাহলে কি সব দিকেই তার সেটিং রয়েছে? ভাবতে পারেন তিনি সনাতনী সভার অন্যতম বক্তা, আবার তিনি ওয়েস্ট বেঙ্গল মুসলিম অ্যাসোসিয়েশনের
জেনারেল সেক্রেটারি, মানে সাধারণ সম্পাদক। আবার বাংলাদেশ নিয়ে তিনিই মুখর, ওয়াকফ নিয়ে তিনিই সরব, বা বিভিন্ন সময় বিভিন্ন থানা এলাকায় তিনি বিভিন্ন অসামাজিক ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন। মাঝে মাঝে মনে হয় এই মানুষটা কে? অনেকে শুনেছেন পুলিশকে মানুষের ঘুষ দিতে হয়, পুলিশ তার কাছে এসেছিল ঘুষ দিতে, যে সে নয়, একেবারে থানার ওসি। ভাবতে পারছেন? আজকে আমাদের অতিথি আপনারা বুঝতেই পাচ্ছেন কে, কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী, শিক্ষারত্ন কাজী মাসুম আক্তার। মাসুমদা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। মাসুমদা, আজকে আপনাকে নিউজ রুমে ডেকে এনেছি কয়েকটা প্রশ্ন। আমার মনে হয় যে এই রোজকার টেলিভিশনের টক শোতে আপনাকে এই প্রশ্নগুলো করা হয় না। আপনি কিছু মনে করবেন না, মাঝে মধ্যে তো টাফ প্রশ্ন হতেই পারে। আপনি আসলে কি? এই যে চতুর্দিকে আপনার মানুষজন, একদিকে আপনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পাচ্ছেন, আবার কেন্দ্র সরকারের পদ্মশ্রী পাচ্ছেন। এই দুটো সরকার যারা চালায় তারা এমনি এমনি তো কাউকে দেয় না, স্বার্থে না লাগলে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কিছুই দেয় না। সেক্ষেত্রে আপনি দুটো সরকারকে সামলাচ্ছেন কি? তাহলে কি আপনি এই মুহূর্তে বাংলার সবচেয়ে বড় সেটিংবাজ? আমি যদি সেটিংবাজ হই, তাহলে আমি যাকে আমার মাথার তাজ করে রাখতে চাই সেই কাজী নজরুল ইসলাম, এই কাজী না, সেও তারা সেটিংবাজ ছিল। সে কোথাও সুখ পায়নি, তাকে মুসলমানরা বলতো কাফের, আবার গোঁড়া হিন্দুরা তাকে মুসলমান যে নাম তাকে সহ্য করতে পারতো না। যদি তিনি শ্যামাসঙ্গীত না লিখতেন তাহলে হয়তো এত গ্রহণযোগ্যতা পেতেন না। আবার তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে গজল কবিতা লিখেছেন সেটা যদি না লিখতেন তিনি মুসলমানদের কাছে হয়তো আদৃত হতে পারতেন না। তিনি দুঃখই পেয়েছেন, কেউ তাকে সেভাবে একেবারে আপন করে নিতে পারেননি। আসলে তিনি ছিলেন স্বচ্ছ, সৎ, পবিত্র। তার চোখে সব ধরা পড়েছিল। তার চোখে টিকিদারির যে সংঘর্ষ, ধান্দা, ওটা ধরা পড়েছিল। তিনি দুঃখ পেয়েছিলেন, তাই তিনি দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছিলেন। তিনি বলেছিলেন আমি সেই দিন শান্ত হব। নজরুল চলে গেছেন, বাংলাদেশের ঢাকার মাটিতে শায়িত দেখছেন, তিনি দেখছেন এতদিন পরও সেই টিকিদারির দ্বন্দ্ব যায়নি, সেই পাপের মহড়া যায়নি। মাসুম আক্তাররা তাই শান্তি পান না, খেপে যান, মাথা উঁচু করে থাকেন। একদিন না একদিন মূল্যায়ন হয়। নজরুল ইসলামকে আমরা দেখতে পাই গোড়া হিন্দুদেরও ঘরের কোনো এক কোণে বা কোনো এক জায়গায় রবীন্দ্রনাথের পাশে। মুসলমান পরিবারও তিনি একটা অংশের কাছে আজ আদৃত। এপিজে আব্দুল কালামকেও আমি জানি যখন তিনি বেঁচে ছিলেন অনেক মুসলমান কাফের বলতেন। আমি জানি আমাকে হয়তো কেউ কাফের বলেন। আসলে সবচেয়ে প্রিয় তাদের বন্ধু যারা আমাকে দেগে দিতে চায়, আসলে তাদের ভালো চাই। আমি কাফের প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন। আমরা যুগে যুগে দেখেছি, আমি ব্যক্তিগতভাবে বাংলা সাহিত্যে যাদের নাম পড়ছি, যেমন ধরুন কাজী নজরুল ইসলাম তো বটেই, এবং সেই পথ ধরে মোহাম্মদ শহীদুল্লাহ অথবা মুজফর আহমেদ অথবা সৈয়দ মুস্তাফা আলী অথবা সৈয়দ মুস্তাফা সিরাজ। তাহলে এই যে ধারার বাঙালি মুসলমান, যাদের মুসলমান বলবো না, হিন্দু বলবো না, যাদের বলবো আদ্যপান্ত বাংলা সংস্কৃতিতে জারিত ব্যক্তিত্ব, আমরা তো এর বাইরে তো ভাবতে পারি না। আমরা তো এই নামগুলো কোনটি মুসলমান কোনটি হিন্দু শিখলাম তো গত 1 দশক আগে, তার আগে তো আমরা এইভাবে ভাবতাম না। তাহলে কি এই ধারার মানুষ আপনি? কাজী নজরুল ইসলাম থেকে মুজফর আহমেদ থেকে মোহাম্মদ ইসমাইল থেকে শুরু করে মোহাম্মদ শহীদুল্লাহ থেকে শুরু করে সৈয়দ মুস্তাফা আলী, সৈয়দ মুস্তাফা সিরাজ, আপনি কি তাহলে এই ধারার মানুষ? হ্যাঁ, আমি শুধুই মানুষ। মানুষের বড় অভাব, মানুষ বড় কাঁদছে। আমার মনে হয়েছে যেখানে যে অপরাধ, পাপ, কে দায়িত্ব নেবে জানি না, আমি কি দায়িত্ব নিতে পেরেছি? বিড়ালের গলায় কে ঘন্টাটা পরাবে জানি না, আমি কি ঘন্টা বাজানোর চেষ্টা করতে পেরেছি? আমার বুকে বেজেছে। আমি যে জায়গায় ছিলাম আগে, ঘর বেচে দিয়েছি আমি, পিকনিক গার্ডেন। আপনি যেটা বলতে গেলেন একটু আগের কি, হ্যাঁ, টানা 1.5 বছর অনেকেই তো অনেক কথা বলছে, কাগজপত্র নিয়ে হই করছে, কে একলা রুখে দাঁড়াতে পেরেছে? সব দলের কাছে গিয়েছিলাম, বলেছিলাম আপনারা তো আওয়াজ করুন। একমাত্র জলের উৎস এই তপসিয়ার পাশে 23 তপসিয়া রোডের
পিকনিক গার্ডেন অ্যাডজাসেন্ট থানার গায়ে বুঝিয়ে দিচ্ছে জমি মাফিয়ারা। 4 বিঘে জমি, 3 মানুষ জল, 50 বছরের পুরনো জমি, পুকুর বুঝিয়ে দিচ্ছে অন্যায়। আমি প্রতিবাদ করতে যাওয়ায় কেউ যায়নি, কেউ পাশে থাকেনি, ঘর ব্যস্ত হয়েছে। 1.5 বছর টানা আটকে রেখেছিলাম, পুলিশ বোঝাচ্ছিল এই জায়গায় ছেড়ে দিন স্যার, আপনার লাইফ রিস্ক হয়ে যাবে। মুখ্যমন্ত্রীকে, মেয়রকে জানিয়েছিলাম, একটা উদাহরণ দিচ্ছি মাত্র। মুখ্যমন্ত্রী আমার চিঠি, ভিডিও, ছবি সব মেনে নিয়েছে যে আমি ইমিডিয়েটলি তদন্ত করে জানাচ্ছি। মৎস্য বিভাগকে জানিয়েছিলাম, সবাই জানে। এই দেখুন জল, গিয়ে দেখুন ওখানে অবৈধ নির্মাণ হয়ে গেছে গুলশান কলোনির মতো। এই তো একলা লড়ে যায় তো, কে বলে হয় না, সুখে থাকা যায় না, কিন্তু মনের মধ্যে এক প্রবল আনন্দ পাওয়া যায়। নজরুল ইসলাম একসময় মুখ বধির হয়ে গিয়েছিলেন, কষ্ট পেতে 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 মনে হয় আমরা তো অত মহান হতে পারিনি, তুচ্ছ হয়তো, চেষ্টা অন্তত। এই চেষ্টা যদি আমরা করতে পারি আসল কাজ হবে। যারা রাজনীতি করে তার রাজনৈতিক খুন্ডি ভিত্তি করে প্রয়োজন মেটা, প্রয়োজন তার দায়, রাজনৈতিক দায়, তার প্রয়োজন রাজনৈতিক প্রয়োজন। যারা সুশীল সমাজ বলছেন না মরে গেছে, বলছে না বুদ্ধিজীবী, কত জীবী চলছে বুদ্ধিজীবী, এই যে খিল্লি হচ্ছে, খিল্লির বাইরেও তো কেউ কেউ থাকবে, একেবারে নয়। খুব অসম্মানিত বোধ করে যদি আমাকে ভুল করে বলে ফেলেন, খুব খিল্লি হয়। অন্য সময় হলে তো এত রেগে যেতাম না, এখন রেগে যাই শুনলেন জানেন। আমি সাধারণ একটা বঙ্গবাসী হতে চাই। আচ্ছা আমার দায় নেই বলুন তো? আপনি যদি বলেন আপনি এত দায়িত্ব নেন কেন, আপনি এত বলছেন কেন, সব বিষয়ে আপনি এগিয়ে যাচ্ছেন কেন, প্রশ্ন উঠতে পারে না? আচ্ছা বলুন তো, আমাকে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের অন্যতম সেরা হিসেবে শিক্ষারত্ন দিয়েছে। আচ্ছা আমার দায় নেই? আমি শিক্ষারত্ন মানে কি শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থাকবো? আপনি বলুন। একজন ডাক্তার যদি শুধু তার মাত্র চেম্বারের মধ্যে আবদ্ধ থাকে, একজন শিক্ষক যদি তার 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকে, একজন অন্যান্য সরকারি অফিসার যদি তার জায়গার মধ্যে শুধুমাত্র আবদ্ধ থাকে, দেশ সমাজ বাঁচবে? বাঁচতে পারে না। তাই আমার যেখানে যেখানে মনে হয়েছে কিছু করণীয়, সেখানে সেখানে আমার ক্ষুদ্র ক্ষমতা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। ক্ষতি হয়নি? ক্ষতি তো হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। আপনি নিজেকে কি চান সমাজ সংস্কারকের ভূমিকায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বা রাজা রামমোহন রায়ের মতো? ওরা আদর্শ, ওরা আমাদের মাথায় আছে, আমি তাদের থেকে আদর্শায়িত হতে পারি। আমি আরো কিছু মানুষের মধ্যে একই চেতনা, একই বোধ ছড়াতে চাই। এটা কবে থেকে ঠিক করলেন? যেদিন স্কটিশ চার্চ কলেজে দেখলেন স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস প্রাক-নদীদের তালিকায় আপনার নামও আছে, সেদিন থেকে মনে হলো যে আমি এবার সমাজ সংস্কারক হব? তার অনেক আগে থেকে, তখন হাফ প্যান্ট। আমি হাওড়ার আমদা থানার বসন্তপুর গ্রামের প্রত্যন্ত গ্রামের ছেলে। আমার যেখানে বাড়ি, যতটুকু আমি জানি, প্রথম গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়ে পা দিয়েছে গোটা পাড়ায় আমি প্রথম। আমি যখন পড়তে বসতাম, যত জোরে রেডিও বাজানো যায়, পড়তে যাতে না পারি, আমার পাশের লোকরা তাই করতো। শত প্রতিকূলতা দেখেছি। আমি একটা জিনিস বুঝেছি, কঠোর প্রতিকূলতা যারা দেখেনি তারা আর যাই হোক নিজেকে জানতে শিখেনি, পৃথিবীকে জানতে শিখেনি। আমার তখনই লড়াই হয়েছিল, তখনই গোলামি অন্ধত্বের বিরুদ্ধে, তখন লড়াই, তখন হাফ প্যান্ট। আমি স্কুল কলেজে যখন পড়তে শুরু করি, আমি অনেক ক্ষেত্রেই অনেকবার হয়েছে এমন একা হয়ে গিয়েছিলাম। আমি জানি রামমোহন রায়ও অনেক সময় লড়াই করতে গিয়ে একা হয়েছিল। ব্রিটিশরা তার সঙ্গে না থাকলে তিনি সংস্কার সাধন করতে পারতেন না। বিদ্যাসাগর যা করেছিল তাকেও অনেক একা হতে হয়েছিল। সেই মাস ডেপুটেশন জানি, সেই স্মারকলিপির তালিকা জানি। ওরা কুসংস্কার আচ্ছন্ন, ওরা 13,000 আর উনি হাজারেরও কম। এই তো আমাদের বাংলা, এই তো আমাদের সমাজ। তারা তো থেমে যায়নি। আমরা জানি সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি তার জীবদ্দশায় ওই আদিবাসীদের অঞ্চলে গিয়ে বাস করেছিলেন। শেষ জীবনে তিনি সুখী হতে পারেননি, তিনি ভদ্রলোকদের থেকে দূরে থাকতেন। হ্যাঁ, এত প্রগাঢ় পণ্ডিত, এত মানবতাবাদী মানুষ, তিনিও সুখী হতে পারেননি। আমি নিশ্চিত, আমি তৈরি আছি, আমি যদি সুখী না হইও, মানুষ যদি কখনো আমাকে মূল্যায়ন করতে পারে, আমার মৃত্যুর পরও হতে পারে, সেটাই কি কম? আজকে আমি এই আলিপুর কোর্ট থেকে এখন আসছি, আমি কোর্টে গেছি, ওখানে অনেক বয়স্ক মানুষ, অসহায়, তারা আমাকে দেখে প্রণাম করছে। চিনি না তাদের, কাউকে জানি না, জড়িয়ে ধরেছে। আমি প্রণাম কি করছি? আমি তো বাচ্চা ছেলে। বলছে আমরা আশা খুঁজে পাই, ট্রেনে বাসে চলতে ফিরতে গিয়ে কত মানুষের আশীর্বাদ পাই।
তখন সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়, সব চাওয়া পাওয়া বিখ্যাত হওয়ার কোনো তাগিদ কাজ করে না, একটাই কিছু পড়ে থাকে শেষে, সেটা ভক্তি, ভালোবাসা, অসহায় অন্তজ প্রান্তিক মানুষের সীমাহীন ভক্তি, এর বাইরে কিছু হতে পারে না। অবশ্যই আমি একটা এত সুন্দরভাবে বলছিলেন, মুগ্ধ হয়ে শুনছিলাম। বিশেষ করে এই কথাটা আমাদের সবার মনে থাকবে যে কঠোর প্রতিকূলতার মধ্যে না পড়লে নিজেকে আবিষ্কার করা যায় না। অত্যন্ত এই কথাটা সত্যি অনুপ্রেরণা দেয়। অনুপ্রেরণা বলতে গিয়ে একটু ফাম্বল করলাম, কারণ অনুপ্রেরণা ভাবলেই তো লোকে এখন অন্য কিছু ভাবে, কিন্তু এই কথাটারও অনুপ্রেরণা বা দোতনা আছে। আমি এবার যে প্রশ্নটা করবো আপনার হয়তো খারাপ লাগবে। মাসুমদা, আমি আপনাকে ব্যক্তিগতভাবে খুবই শ্রদ্ধা করি, একেবারেই ব্যক্তিগতভাবে নেবেন না। কাজী মাসুম আক্তার কখনো নিজেকে দুধেল মনে হয়? পশ্চিমবঙ্গ সরকার প্রধান শিক্ষক হিসেবে শিক্ষারত্ন দিয়েছেন, আবার ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ সরকার আপনাকে পদ্মশ্রী দিয়েছে। দুক্ষেত্রেই আপনার নাম যদি কাজী মাসুম আক্তার না হতো, আপনার মনে হয় না পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকার আপনার নামের জন্যই আপনাকে আলাদা গুরুত্ব দিয়েছে? সেক্ষেত্রে বলছি, নিজেকে কখনো কখনো দুধেল মনে হয়? দেখুন, একটা কথা বলবো, মাননীয়া বলেছেন তার কথা, আমি ওনাকে কুর্নিশ জানাই। উনি ওনার মনের কথা সোজা করে বলেছেন, এটা তো পাওয়া, উনি লুকাননি, কিন্তু সত্যি আমরা দুধের গাই। মাননীয়া একেবারে সঠিক মূল্যায়ন করেছেন। যে জাতি এতদিন ধরে যে নিজেকে চিনতে পারলো না, যে জাতি উন্নয়নের অভিমুখটাই জানে না, যে উন্নয়ন বলতে একটা শ্রেণী, একটা জাতির উন্নয়ন বলতে শিক্ষায় উন্নতি বোঝায়, চাকরিতে উন্নয়ন বোঝায়, ব্যবসায় উন্নয়ন বোঝায়, তাদের সাংস্কৃতিক উন্নয়ন বোঝায়, তাদের স্বাস্থ্যের উন্নয়ন বোঝায়, তাদের ক্ষমতায়নের উন্নয়ন বোঝায়, এইটাও তারা জানলো না। তারা মনে করে হজ হাউস করে দেওয়া, ইমাম ভাতা দিয়ে দেওয়া, কবর ঘিরে দেওয়া, ইনশাল্লাহ ইন্দাল্লাহ বলে দেওয়া, প্রকাশ্য রাস্তায় মাংস বিক্রি করার সুযোগ করে দেওয়া, আজান জোরে দিতে সুযোগ করে দেওয়া, এগুলো নাকি উন্নয়ন। তাদের উন্নয়নের যে অর্থ, একটা দরিদ্র ভূমুক্ষ জাতি, সেটা ওয়াকাফ, যেটা বলা হচ্ছে ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম সম্পত্তি ওয়াকাফের হাতে আছে। লক্ষ লক্ষ কোটি টাকা, 2-1 টাকা নয়, আমি একটু পরে আলোচনা আসবো। সেটা লুট হয়ে যাচ্ছে চোখের সামনে, ওটা আটকাবার ক্ষমতাও নেই। সেই সমাজকে দুধেল গাই বলবে না তো কি বলবে? উনি রসালো আমও বলেছেন, জানেন তো, পরবর্তীকালে অত্যন্ত সঠিক বলেছেন। যারা ভোট দেয় তারা রসালো নয়। এবার আপনি প্রশ্ন করবেন, তাহলে আপনার কি মনে দুঃখ হয় না? হ্যাঁ, দুঃখ হয়। দুঃখ হয় বলেই রক্ত ঝরে চলে মেটিয়ে পড়েছে। দুঃখ হয় বলে আমি একটা হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার, হেডমাস্টার থাকার পরে আমি একটা মাধ্যমিক স্কুলে মেটিয়ে পড়ে নিজের দায়িত্ব নিয়ে ওখানে গিয়েছিলাম, মিশন নিয়ে গিয়েছিলাম যে ওই জায়গাকে পরিবর্তন করবো, চাকরি আমি ওখানেই করবো। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছেড়ে কেউ যদি ঝাড়গ্রাম কলেজে পড়তে যায়, একে স্যাক্রিফাইস বলে, আমি ওটাই করেছিলাম। অহংকার মনে হলো, ক্ষমা করবেন, এটা বাস্তব সত্য, ঠিক সেই কাজটাই করছিলাম আমি, যে ওখানে গিয়ে লোকের চোখ ফুটিয়ে দেবো। আমি ওখানে যা করেছিলাম আপনারা নিশ্চয়ই জানেন। আর্লি ম্যারেজ 100-র বেশি বন্ধ করেছিলাম। স্ট্রিট কর্নার করতাম, মুসলমানদের শিক্ষা, সংস্কৃতি, ইসলামের ট্রু সেন্স অফ ইসলাম, ট্রু উইজডম অফ ইসলাম, কোরআনের আসল বাণীগুলো ওদেরকে শেখাতাম, সেটা করেছিলাম। জল পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজ ওখানে চলতো। গরিব ঘরে ছেলেমেয়েরা পড়তো, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমার বন্ধ করেছিলাম। রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন করতাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের সঙ্গে সঙ্গে ওটাও করতাম। আর কি করেছিলাম, রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিনের জন্য আমি খারাপ হয়ে গিয়েছিলাম একটা অংশের কাছে। আর ভারতের জাতীয় সঙ্গীত ওখানে হতো না। ভারতের জাতীয় সঙ্গীত ওখানে অনন্ত অসীম প্রেমময় তুমি বলে একটা গান হতো, আমি সেটাকে না বলিনি, আমি ওটাও চলুক। তখন খাগড়াগড় বিস্ফোরণ হয়েছে, বর্ধমান বিস্ফোরণ, মাদ্রাসাগুলোকে দেখে দিচ্ছে। আমি হাই স্কুল ছেড়ে, হাই সেকেন্ডারি স্কুল ছেড়ে মাদ্রাসার হেডমাস্টার হয়েছিলাম ইচ্ছা করে, যে আমি ওখানে যাব, ওদের আলোকিত করবো। এটা বুঝতে পারব না আর কি, দূর থেকে পালিয়ে যাওয়ার লোক আমি নই। ভেতরে ঢুকে ওই মেটাপ্রজের মানুষ যখন ওবিসি সার্টিফিকেট করতে হয়, কত হাজার মানুষের সার্টিফিকেট আমি অ্যাটেস্টেড করে দিয়েছিলাম। ওখানে গিয়ে ক্যাম্প করে ওখানে সার্টিফিকেট তৈরি করে দিয়েছিলাম, হাজার হাজার, শত শত নয়। ওখানে গিয়ে যখন জাতীয় সঙ্গীতটা বললাম, আমাদের প্রার্থনা এটা ইনক্লুড করা হোক, আমরা ভারতবাসী, আমরা রক্ত দিয়েছি দেশের জন্য, একটা নয় 5,000-এর তালিকা আছে, মুসলমানরা প্রাণ দিয়েছে ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে, 5,000-এর তালিকা আমার কাছে আছে। আমরা খান আব্দুল গাফফার খানকে, মৌলানা আবুল কালাম আজাদকে চিনি, আমরা রহমত আলী, বরকত আলীদের চিনি, আমরা কিন্তু আমরা চিনি না অনেককেই। আমরা আশফাকুল্লাহকে চিনি, আমরা আহমদুল্লাহকে চিনি না, আমরা রহমত শাহকে চিনি না, আমরা খান বাহাদুর খানকে চিনি না, আমরা মজনু শাহকে চিনি না। অজস্র তালিকা যারা প্রাণ দিয়েছিল। আমরা ভারতীয়, আমরা পাকিস্তানে চলে যাইনি,
আমরা অধুনা বাংলাদেশে চলে যাইনি, আমাদের মাটিকে আঁকড়ে ভারতবাসী বসে রয়ে গেছি। কেন আমাদের পরীক্ষায় বসতে হবে? এ দেশ আমার, এই জাতীয় সঙ্গীত আমার, আমার মাদ্রাসাতে এই জাতীয় সঙ্গীত প্রার্থনা হবে, এটা বলেছিলাম। প্রথম এই মাদ্রাসার ইতিহাসে আমি আমাদের স্কুলের মাদ্রাসার যে আমাদের ডায়েরিতে ইনক্লুড করেছিলাম, শুরু করেছিলাম, এটা ছিল পাপ। ওদের কাছে এটা ছিল হিন্দুত্ববাদী গান, ভারত ভাগ্যবিধাতা লেখা। এই সমস্ত কিছু জড়ো করে আমার মাথায় লোহা রড মারা হলো 1000 জন ঘিরে ধরে, 12-13 জন পুলিশ অফিসারের সামনে। তারা বোঝাচ্ছিল এটা অন্যায় করছেন, উনি ঠিকই যাচ্ছেন, এটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আমি যখন রক্তাক্ত মৃত্যুমুখে পড়ে গেলাম, খুব দুঃখ লাগে। এখানকার মিডিয়াগুলো ঠিকমতো নিউজও করতে পারেনি। সর্বভারতীয় মিডিয়া, গোটা ওয়ার্ল্ডের মিডিয়া যেখানে তোলপাড়, বাংলার মিডিয়াগুলো কোথাও যেন ঠিক সাহস করে কথা বলতে পারেনি। আমেরিকা, ফ্রান্স, ইটালি, জার্মানিতে নিউজ, বাংলায় নিউজ নেই। আমাকে পশ্চিমবঙ্গ সরকার ডেকে আমাকে ওখান থেকে সরিয়ে কমিশনার অফ পুলিশ রিপোর্ট আমার কাছে আছে যে আমাকে যদি পুলিশ এসকর্ট করেও নিয়ে যায় তাহলে আমার মৃত্যু ঘটতে পারে, আমি আক্রান্ত হতে পারি। অর্থাৎ পশ্চিমবঙ্গে কলকাতার পুলিশ আমাকে বাঁচাতে পারবে না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ডেকে হিন্দু প্রধান জায়গায় প্রধান শিক্ষক হিসেবে পাঠালেন। এখনও আমি তাই আছি, এবং আমি যে খুব একটা অযোগ্য নই সেটা প্রমাণ হয়েছে। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে শিক্ষারত্ন দিয়েছে, ভারত সরকার শিক্ষা সাহিত্য পদ্ধতি দিয়েছে, অজস্র অ্যাওয়ার্ড পেয়েছি। এই সম্প্রতি আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নমিনি হয়েছি এবং তাদের মনিটরিং কমিটির আমি চেয়ারম্যান। অবশ্যই আমি সে বিষয়ে আসছি। না আমি মুসলমান সমাজ দুর্নীতি ভেবেছি, না আমি সে বিষয়ে আসছি। তারা দুধেল গায়ে হবে তো কারা হবে? দুধেল গায়ের এই যে শব্দটা, এটা খণ্ডাবার জন্যই তো আমার রক্ত দেওয়া, আমার কোমায় চলে যাওয়া, আমার মৃত্যু মুখে পড়া। এই সমাজ কিন্তু আমাকে এখনো পূর্ণাঙ্গ নিতে পারেনি। অবশ্যই আমি এই বিষয়ে আসছি। আমি যাদবপুরের চ্যান্সেলর্স নমিনি নিয়েও আসছি, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন, এই প্রশ্নটাও আমি বলছি একেবারে খুব স্পোর্টিংলি নেবেন। এবং দেখুন, মাথায় যে কাউকে মাথায় যদি যে কোনো কিছু দিয়ে মারা হয় তাহলে গোটা শরীরের কি অবস্থা হয়। মাথার তো আমাদের মাথায় গোটা শরীরটা পরিচালনা করছে, সেটা আমি জানি, আমি বিষয়টাকে কোনো লঘু করছি না। কিন্তু বাংলার ইতিহাসে আমরা দেখেছি মাথায় কিছু দিয়ে মারলে তার উন্নতি তত্তর করে হয়। আপনারও কি উন্নতিটা মাথায় লাগার পর হয়েছে? এটা সাংবাদিক সুলভ প্রশ্ন। আলোচনার মধ্যে আমি এসেছি। আমাকে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট 2015 সালে ফোন করেছিলেন, সম্ভবত ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ফোন পেয়েছিলেন, স্যার কেমন আছেন? আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। তো এটা তো সম্মান। আমি যতটুকু জানি সালমান রুশদিও ফোন করেছিলেন, এটা তো সম্মান। সালমান রুশদির সর্বশেষ বই যেটা নাইফ, এই মুহূর্তে গোটা পৃথিবী পড়ছে, সেখানে খুব পরিষ্কারভাবে সালমান রুশদি লিখছেন তিনি আততায়ীকে কিন্তু তার আগের দিনও বিকেলবেলা দেখেছিলেন। তিনি জানতেন না সবার অলক্ষ্যে অজান্তে সে সন্তর্পণে তার প্রতি নজর রাখছে। এবং পরের দিন যে ঘটনা ঘটল, যতক্ষণ না সেই ছুরিটা, মারাত্মক ধারালো নিষ্ঠুর ছুরিটা তার শরীরে প্রবেশ করছে, তার আগে পর্যন্ত তিনি কিন্তু ভাবতেই পারেননি যে এই আততায়ী আসলে তাকে প্রাণে মারার চেষ্টা করবে। যেখানে আপনি বিভিন্ন জায়গায় কোট আনকোট কাফের বলে চিহ্নিত হচ্ছেন একদল মানুষের কাছে, আবার উত্তর কলকাতায় গিয়ে দুর্গাপুজোর সময় স্কুল চত্বর যাতে বেআইনিভাবে ব্যবহার না করা হয় সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের বিরুদ্ধেও বলে দিচ্ছেন। মশাই, আপনি কে? আপনি কমিউনিস্ট না আপনি চার্লস শোভরাজ? মানে ভয় করছে না? সবাই তো খেপে যাচ্ছে। সত্যমেব জয়তে, যদি সততা থাকে না, যে কোনো জায়গায় সমান আওয়াজ করতে পারে। এইটার তো বড় সংকট। আজকে বাঙালিদের সম্পর্কে প্রশ্ন উঠছে মেরুদণ্ড নিয়ে, সিদ্ধারা নিয়ে চলে যাচ্ছে ওই যারা তিলোত্তমা নিয়ে আন্দোলন করছিল পুলিশ কমিশনের টেবিলে। এখন প্রশ্ন উঠছে তাদেরও সিদ্ধারা ঠিক আছে কি? তারাও নাকি গণ্ডগোলে যুক্ত, তাদের বিরুদ্ধে অভিযোগ। যাবেন কোথায়? মানুষ তো বিভ্রান্ত। দেখুন, আমি আগে যে কথা বলেছি, কে কি করছে আমার জানার দরকার নেই, আমি করব। আপনি বলছেন ওবিসি নিয়ে আমি নিজে কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করেছিলাম এই মাস 4 আগে। তাতে প্রায় 40-45 জনের মতো পিএইচডি করা ছেলে মেয়েরা, মুসলিম ছেলে মেয়ে, পিএইচডি হোল্ডার তারা এসেছিল, এবং মুসলিম সমাজের 100 সামথিং সুধী ব্যক্তিরা এসেছিল। আবার আমি সেই ব্যক্তি কোথায় যাচ্ছি? কালকে আদ্যাপীঠে গিয়েছিলাম, সনাতন ধর্মের উপরে আমি বক্তা ছিলাম। একটা বড় সংগঠন আমাকে বক্তা করেছিল গতকালকে, আমি দেখেছি আপনার বক্তব্য শুনেছি। গতকালকে আমার বুকে খুব বাজ ছিল। আমি চেয়েছি, আমি এখনও চাইছি, এবং আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে অ্যাপিল করছি এই বাংলার মুসলমানদের কাছে।
আচ্ছা, বাংলাদেশে যেটা ঘটছে তার প্রতিবাদটা কার বেশি করা উচিত? সাধু সন্তদের, সনাতনী বলে দাবি করছে তাদের? আমি তো সনাতনী নিজেকে মনে করি। হাজার হাজার বছর ধরে যারা ভারতবর্ষে বাস করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম নির্বিশেষে সবাই সনাতনী। যারা আদি অনন্ত শাশ্বত ভারতবর্ষের ঐতিহ্যের মধ্যে রয়েছে সনাতনী, তারাও এটা গুলিয়ে যাচ্ছে, সংক্ষিপ্ত করা হচ্ছে সনাতনী শব্দটিকে। আমি বাংলাদেশের যে অন্যায় চলছে বলছি, আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছি, দেখুন ঠিক আছে আওয়ামী লীগ নাহলে ভুল টুল করেছে, আওয়ামী লীগের হাসিনা নাহলে ভুল করেছে, ঠিক কথা। তাহলে সেই ভুল করেছে বলে আওয়ামী লীগের প্রধান ভারতে চলে এসছেন, তাহলে তাদের উপরে অত্যাচার হচ্ছে, আমাদের দেশও হচ্ছে, পশ্চিমবঙ্গ হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসা। এটা হতে পারে, এটা অন্যায়, এটা পাপ, তবু হয়, এটা আমাদের সংস্কৃতি আছে। কিন্তু তাতে প্রচুর মুসলমানও মারা গেছে, প্রায় 5,000 মতো লোক মারা গেছে বলে বাংলাদেশে এখনও পর্যন্ত খবর। তার মধ্যে বিরাট অংশ মুসলমান। কিন্তু বেছে 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 একটা মসজিদ কিন্তু আক্রান্ত হয়নি, খেয়াল করে দেখুন। কিন্তু মন্দির আক্রান্ত হচ্ছে কেন? মন্দির কি দোষ করলো? বিগ্রহটি কি দোষ করলো? বিগ্রহ, ঠাকুরটি, প্রতিমাটি, খুব ঠান্ডা মাথায় বুঝুন। অজস্র মন্দির ভাঙা হয়েছে, অজস্র বিগ্রহ ভাঙা হয়েছে। কেউ বলবেন 2000, কেউ বলবে 10টাই বা ভাঙাবে কেন? কেউ কেউ বলছে না অত নয়, ওসব বাড়তি খবর, হতে পারে বাড়তি খবর। 10টা ভাঙালো কেন? তাদেরকে মারালো কেন? তাদের রমণীরা নিগ্রহিত হবে কেন? তারা নিগ্রহ করা হবে কেন? একটা হচ্ছে একটা হবে কেন? আওয়ামী লীগ হাসিনার সাথে এই সংখ্যালঘু রমণীটির কি দোষ হলো? তাকে পার্টিকুলারলি লোকেট করা হচ্ছে কেন? ওই অসহায় লোকদের ঘরদোর জ্বালিয়ে দেওয়া হচ্ছে কেন? এটার প্রতিবাদ করবে কে? এখানে তো ধর্ম আসছে, ইসলামে পরিষ্কার বলা আছে, কোরআনে পরিষ্কার বলা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়ুদ্দিন, অর্থাৎ তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তুমি তোমার ধর্ম নিয়ে সুখে থাকো, আমি আমার ধর্ম নিয়ে সুখে থাকবো। তোমার ধর্মের ব্যাপারে আমার হস্তক্ষেপ করা উচিত নয়। আর যে জাতি, যে মানুষ তার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, সেই জাতি, সেই মানুষ ধ্বংসপ্রাপ্ত হবেই হবে। এটা কোরআনের বাণী। তাহলে ওই মুসলমান নাকি কোরআনের বাণীকে অগ্রাহ্য করছে? এরা কি ইসলামকে রক্ষা করছে না ইসলামকে কলঙ্কিত করছে? তাহলে আওয়াজটা তুলবে কে? প্রতিবাদটা করবে কে? যারা অত্যাচারিত হচ্ছে শুধু তারা? আমার কাছে, আমি সোশ্যাল মিডিয়াও লিখেছি, আজকেও লিখেছি, প্রতিবাদ করবে শুভবুদ্ধি সম্পন্ন মুসলমান সমাজের লোকেরাই, অর্থাৎ সংখ্যাগুরু সমাজের লোকেরা। যেমন আমরা পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে দেখি, যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, তখন এই সংখ্যাগুরু অংশেরই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অ্যাওয়ার্ড পরিত্যাগ করে, লড়াই করে, প্রতিরোধ করে, চেষ্টা করে অন্তত। এমন একটা কালচার বাংলাদেশেও ছিল। আমরা শাহবাগ আন্দোলন দেখেছি, কতজন ব্লগার মারা গেছে দেখেছি। অধুনা আমরা দেখতে পাচ্ছি মৌলবাদী শক্তি এতটা মাথা চাড়া দিয়েছে যে এই শুভ শক্তিগুলো প্রায় নীরব হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গ, আমরা তো এখানে আওয়াজ করতে পারি, আমাদের তো তেড়ে মারতে আসছে না কেন? বাঙালি মুসলমান সমাজ নীরব, খুব ঠান্ডা মাথায়। নিজের ধর্মের স্বজাতির লোকেরা তো বলবে এটা অন্যায়, এটা বর্বরতা। একে বলে সৌহার্দ্য, একে বলে সম্প্রীতি, একে বলে মানবতা। ওই দায়িত্ব আমাদের। আমি লোক খুঁজে পাইনি, তাই কালকে যখন সাধু সন্তরা মহারাজরা মিছিলে হাঁটছেন, আমি টিভিতে বারে বারে বলেছি, আওয়াজ করবে মুসলিম সমাজের বা বাংলাদেশে যারা সংখ্যা গুরু, সেই সমাজের অগ্রণী অংশ, তারা আওয়াজ করুক, তারা কথা বলুক, তারা সুরক্ষা দিক, তারা ভিক্ষা যারা নিজেকে দুঃখ করুক, তারা নীরব কেন? মজা উঠছে নাকি? মজা হচ্ছে না। তাই আমার মনে হয়েছে ওরা যখন আমাকে ডাকলো, আমি টিভিতে বারে বারে বলেছি, সোশ্যাল মিডিয়া বলেছি, লিখেছি, আমি কালকে ওদের সাথে ওই গেরুয়া বসনের সাথে সাদা বসন একসাথে আপনারা দেখেছেন, আমি কিন্তু হাঁটলাম। ওদের যাই মোটিভ থাকুক, অন্যায় হয়েছে এটা তো কারা করছে বড় কথা নয়, কি করছে বড় কথা। আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছি, বাঙালি মুসলমান সমাজ যদি রাস্তায় বিক্ষোভ জানাতে নামে, আমি সবচেয়ে আগে লাইনে থাকবো। ইমাম মৌলানা যদি রাস্তায় নামে, ওদের উচিত ছিল, কিন্তু হচ্ছে না। এটাই দুঃখের। এই ভারতবর্ষে যদি সংখ্যালঘুরা কোথাও অত্যাচারিত হয়, যে কোনো অংশের মানুষই তার আওয়াজ করতে পারে, উচিত তো। সেখানে এটা আমরা এখানে দেখেছি, বাংলাদেশে আমরা দেখবো না কেন? এই কাজ যে বাংলাদেশে করছে, তার রিয়াকশন এই ভারতের সংখ্যালঘুদের উপরে পড়বে না তার কি গ্যারান্টি আছে? নিউটনের থার্ড ল তো আমরা জানি, ধৈর্যের তো একটা সীমা আছে। লোক বলবে আমরা ধৈর্য ধরছি, কতদিন ধৈর্য ধরবে? তার রিয়াকশন যদি উত্তরপ্রদেশে হয়, মধ্যপ্রদেশে হয়, রাজস্থানে হয়, পশ্চিমবঙ্গে হয়, এ দায়িত্ব কে নেবে? যারা বাংলাদেশে এই কর্ম করছে, তারা ভারতবর্ষে বিরাট অংশের সংখ্যালঘু এবং তারা ধর্মে মুসলমান, তাদের সুরক্ষাটা ভাবছে কি?
নিউটনের থার্ড ল কি ভুলছে? তাই আমি বার্তা দিতে চেয়েছি, অনেকে আমাকে ভালোভাবে নেবেন আমি জানি, কিন্তু আমি জানি সঠিক। তবে একটা কথা বলছি, এটা ভুলে গেলে চলবে না, বাংলাদেশেও উদার প্রচুর লোক আছে, প্রচুর মানুষ আছে, জানি সেটা, এবং বাংলাদেশেও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আমি এবার যে প্রশ্নটা করবো, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এই কারণে গুরুত্বপূর্ণ, আমি তো বিস্মিত হয়ে দেখলাম প্রকাশ্য রাজপথে চারিদিকে গেরুয়া বসনধারী সনাতনী সন্ন্যাসীরা, মধ্যখানে শ্বেত শুভ্র বসনে আপনি। নিজেকে কি মনে করেন, সাচ্চা মুসলমান না সনাতনী? সাচ্চা মানবতাবাদী মনে করি। ভালো লেগেছে আমার ভাবতে, আমি জানি না যোগ্য কিনা। এই তকবাটা যদি কেউ দেয় না, একটু পরের দিন একটু চার্জ হওয়া যায়। আপনি সঠিক পথে এগোচ্ছেন দাদা, আমি সত্যি পাই। সোশ্যাল মিডিয়া দেখবেন কমেন্টে ভরে গেছে চারিদিকে। আমি জানি না তাদের নখের যোগ্য নয়। এপিজে আব্দুল কালাম কাজী নজরুল ইসলামের সাথে আমার কখনো কখনো কম্পেয়ার করে। আমি তুচ্ছাতি তুচ্ছ। শক্তি তো আসে। ওরা তো আমলোক, ওরা সিপিএমের নয়, কংগ্রেসের নয়, বিজেপির নয়, আরএসএসের নয়, কারো নয়, ওরা আমলোকগুলো বলে। দেখুন দাদা, দিনের শেষে না কে ভালো বললো মন্দ বললো নয়, যখন আপনি ঘুমাতে যাবেন সারাদিনে কি কাজ করেছেন, যখন তার মূল্যায়ন করবেন, যদি দেখেন একদম সততার সাথে, পবিত্রতার সাথে, কোনো স্বার্থ নেই, কিছু করেছেন, আপনার ঘুমটাও সার্থক। আপনার চোখ মুখ দিকে না একটা পবিত্রতা বেরিয়ে আসবে। আমাদের সমাজে এটা বড় অভাব। একজন অফিসার আমাকে বলছিলেন, পশ্চিমবঙ্গ সরকার অফিসার, আরে দাদা মশাই আপনি তো আমার বিরুদ্ধে যাতা করে বলেন শুনেছি। আমি বললাম না, আপনার পেছনে আমি যাতায়াত করে বলবো না, আমার সেই ধৃষ্টতা আছে, আমি আপনার সামনে যাতা করে বলবো। তার বিরুদ্ধে এখন অভিযোগ হয়েছে চুরিতে, শিক্ষা চুরিতে যুক্ত, এই অভিযোগ ইতিমধ্যে হয়ে গেছে। আপনি ভুল করছেন, পেছনে বলা লোক কাজী মাসুম আক্তার, সামনে বলা লোক। যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনে হয় আমাকে একটু পছন্দ করেন, তারপর তাকে ছেড়ে কথা বলি না। আমি কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির একাধিক সমালোচনা করেছি। বঙ্গ বিজেপিকে একবার ছেড়ে গেছে দিয়েছি আমি, তারাও আমাকে পছন্দ করে, আমি জানি। আমি খালি ওই জায়গাটা আসি, সেই অফিসারের কথা বলি। তাকে বলেছিলাম যে আপনি কতটা পবিত্র, আপনি কতটা অপবিত্র, সারাদিন পরে ঘুমোতে যাওয়ার সময় ভেবে দেখবেন, উত্তর আপনি পেয়ে যাবেন যে আমি ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম। যদি ঠিক বলে থাকি নিজেকে শুধরে দেবেন, আমার বলার জন্য অপেক্ষা করেন। বলুন। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. দেখুন মাসুদা, আমাকে এটা বলতেই হবে, এটা নিজের ঢাক নিজে পেটাচ্ছিস। জানেন তো বাঙালিরা একটু বিদেশে গেলে সারা জীবন বিদেশের গল্প বলে। জার্মানিতে ওয়ার্ল্ড কাপ কভার করতে গিয়েছি, বিস্মিত হয়ে গেছি। সেখানে যারা পাকিস্তানের লোকজন আছেন, যারা পাকিস্তান থেকে এসছেন, সেখানে থাকেন, সেটা ফ্র্যাঙ্কফুর্টে বলুন, সেটা বার্লিনে বলুন, আমরা যারা ভারতীয়রা এসছি আমাদের মেহমান বলে সে কি আতিথেয়তা। অর্থাৎ তখন বুঝলাম যে এই যে পাকিস্তান বলছেন, ওদের সাধারণ জনগণ তো আমাদেরই মতো, কিন্তু কোথাও সেই পাকিস্তানের ভারত বিদ্বেষের থেকেও বাংলাদেশিদের ভারত বিদ্বেষ অনেকাংশে বেড়ে গেছে মনে করেন? দেখুন, এটা সাম্প্রতিক সংযোজন বলতে পারেন। আর একটা কথা বলে রাখি, এটা অনেকে জানা হয়তো সেভাবে নেই। এই মুসলমান সমাজ আপনি আরবে গেলেও পাবেন, এরা ভীষণভাবে অতিথিপরায়ণ, মানুষকে এমনি ভালোবাসে। আপনি বাংলাদেশে গিয়ে যাবেন, দেখবেন অপরিচিত লোক, কি খাওয়ানো দাওয়ানো, কি আতিথেয়তা আপনি কল্পনা করতে পারবেন না। দেখেছেন তো পাকিস্তানেও আপনি যত সিনেমা হয়েছে না, ভারত ভার্সেস পাকিস্তান, এরকম অনেকগুলো সিনেমা আমাদের দেশে হয়েছে, দেখবেন ভারত থেকে যে লোকটি পাকিস্তানে গেছে, এবার সিনেমাতে দেখাচ্ছে, দেখবেন আমলোকগুলো কীভাবে তাকে সাহায্য করছে। আমলোক যারা খেটে খাওয়া মানুষ না, তারা এই গোলামি অন্ধত্বের মধ্যে থাকে না। যে মাঠে খাটছে, আমাদের এই বাংলায় বলছি, মাঠে যে খাটছে, সে পঞ্চু, সেই পঞ্চা, আর সেই রফিক, আর সেই রশিদ, গায়ের ঘাম দুটো পয়সা, ও ধর্ম গোলামি কোথায় আকাশে উড়ে যায়। যারা ঝি লোকালে আসে, এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ঝি লোকাল আছে না, সকালবেলা ঝি লোকাল বলে সেটাকে, যারা কলকাতায় কাজ করতে আসে, সেখানে শ্যামলী আছে, আবার রহমতুন্নেসা বিবি আছে, একসাথে যখন লড়াই করে তুই একটু বস না রে, তুই কতক্ষণ দাঁড়িয়ে আছিস রে শ্যামলী, কি গভীর ভালোবাসা। আমরা যারা কায়েমি, আমরা মানুষের মধ্যে ভেদাভেদটা করি। শিক্ষিত সমাজ,
আমরা যারা কিছু পেয়েছি, যারা পাইনি না, যারা সাধারণ না, আপনি এই মৌলিক জায়গায় আসুন। আমরা তাদের মধ্যে আগুন ধরাই, আমরা আগুন লাগাই। আমরা বাংলাদেশের যে কথা বলছেন না, আজকে বাংলাদেশ তো ভারতের সবচেয়ে প্রিয় রাষ্ট্র ছিল। যতগুলো ভারতবর্ষের চারিদিকে যতগুলো প্রতিবেশী রাষ্ট্র আছে আপনি নিশ্চয়ই জানেন, ইভেন নেপাল, ইভেন শ্রীলঙ্কা, আপনি দেখুন প্রায় সবাই আমাদের শত্রু, শুধু বাংলাদেশ হাসিনা আমাদের সঙ্গে ছিল। এখানে কি আন্তর্জাতিক চক্র কাজ করছে, খেয়াল করে দেখুন না। আপনি খেয়াল করে দেখুন, সেন্ট মার্টিনটা চেয়েছিল, সেন্ট মার্টিনটা আমেরিকা চেয়েছিল, হাসিনা দেয়নি। হাসিনার সাথে চীনের সম্পর্ক ভালো ছিল, আপনারা বুঝতে হবে এটা। আর ভারতের সম্পর্ক তো অসাধারণ ভালো। ভারতীয় পণ্য তো গোটা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং ওরা পিকেটিং করছে, আপনি দেখেছেন খেয়াল করে, পিকেটিং করে বলছে ভারতের প্যারাশুট তেল চলবে না, ওগুলো বাজার থেকে হাঁটাও। আর আমাদের লজ্জা নেই, উল্টে যখন ইউনূস সরকার এলো ওরা ইলিশ মাছ পাঠাচ্ছে বাংলাদেশ থেকে, আর আমরা গপ গপ করে খাচ্ছি। অর্থাৎ বাংলাদেশ আমাদের পণ্য বয়কট করছে, আমাদের জীবের লোলা আমরা সংবরণ করতে পারিনি। ডিফারেন্সটা বুঝুন। এবার আমিও বলি আপনাকে, এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এখন আর কি, হাসিনা চলে যাবার পর ওই যে সেন্ট মার্টিনটা পাইনি না, আমেরিকা মনে হয় ইউনূসকে, আমেরিকা তো লাদেন তৈরি করে, তালিবান তৈরি করে, আবার তালিবানকে মারার নামে আফগানিস্তানে আমলকে বেড়ে একদম সর্বনাশ করে দেয়, আবার যখন দরকার পড়ে তালিবানকে ক্ষমতায় বসিয়ে দেয়। এটা তো আমেরিকার পলিসি। সেই আমেরিকা আমার যতদূর মনে হয়, আমার যতটা মনে হয়, এই সীমান্তবর্তী অঞ্চলে মাদ্রাসাগুলো তৈরি করেছিল আমেরিকার প্রয়োজনায়। জেনে রেখে দিন, তালিবান তৈরি করা হয়েছিল, দেখার দায়িত্ব দেওয়া ছিল ওসামা বিন লাদেনকে, ভুললে চলবে না। এটা নিয়ে আমার আর্টিকেল বেরিয়েছে। বাংলাদেশে ঠিক তেমনটা চলছে কিনা আমার ঘোরতর সন্দেহ আছে। চাইছে ওই, যেহেতু আমেরিকার সাথে ভালো সম্পর্ক, ইউনূসকে তুমি যাও, তুমি একটু জামাতি ইসলামীকে একটু কন্ট্রোল করো, আর ওই বিএনপিকে কন্ট্রোল করে ওখানে মৌলবাদের একটু উত্থানটার দায়িত্ব তোমায় দিলাম। আর মৌলবাদের উত্থান ঘটাতে গেলে ওখানে যারা সংখ্যা লঘু আর ভারতে যারা সংখ্যা গুরু, সেখানে কিছু বার্তা দাও, একটু মারধর, একটু দমন পীড়ন শুরু করো। তোমরা চুপ করে থাকো, দেখো, ওদের একটু লেলিয়ে দাও। হচ্ছে ঠিক সেইটা করে এমন একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে যাতে করে ভারতের সাথে যে সম্পর্কটা বাংলাদেশের আছে সেটা যাতে করে আমেরিকা ক্যাপচার করতে পারে। এটা দূর হতে পারে যদি বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, এটা পরিবর্তন হওয়ার আপনি যে কথা বললেন, আমি একটা কথা বলি, ওই জায়গাটা দখল নেবে না, আপনি যে কথা বললেন এটা অস্বীকার করতে পারা যায় না। জো বাইডেন ক্ষমতায় আসার পর আফগানিস্তানটা কার্যত তালিবানদের হাতে তুলে দেওয়া হলো। এবার ডোনাল্ড ট্রাম্প এসছে, সেক্ষেত্রে ভারতের সুবিধা হলেও সুবিধা হতে পারে, বাংলাদেশেরও সুবিধা হলে সুবিধা হতে পারে। তার কারণ আপনি যে কথা বলছিলেন, বারবার তো নামগুলো পাল্টায়, একসময় আল কায়দা বলতাম, তারপর আমরা ইসলামিক স্টেট বলতাম, এখন অন্য নাম। এই সমস্ত স্লিপিং সেলগুলোকে আস্তে আস্তে করে জাগিয়ে তোলা হচ্ছে। সত্যি তো মাসুমদা, কি এমন হলো যে আমি তো সিডার কভার করতে বাংলাদেশে গিয়েছিলাম, আমি তো পদ্মার এবং এই জল বন্টন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় গিয়েছিলাম। কি সুন্দর জানেন, বিমানবন্দর থেকে ফিরছে দুঃখ ভরে বলছেন যে দাদা আপনারা জল দিলেন না। এই বলার মধ্যে কি সুন্দর আরতি ছিল। এইরকম তো ঘন সম্পর্ক, সেটা ঢাকা হোক, বরিশাল হোক, সেটা সাতক্ষীরা হোক, যেখানে যেখানে গেছি, কক্সবাজার হোক, চট্টগ্রাম হোক, সব জায়গায় খুব আন্তরিক ব্যাপার ছিল। কি এমন হলো যে বাংলাদেশ এতটা অচেনা হয়ে গেল? দেখুন, হাসিনা বেশ মজা করে বলেছিল একবার, যখন ওই ইলিশ মাছ নিয়ে কথা হচ্ছিল না, উনি বলেছিলেন তোমরা আমাদের জল দাও, ওই জলে আমরা ইলিশ মাছ পাঠিয়ে দেবো। এটা হাসিনা বলেছিলেন একসময়। এটা কি জানেন তো, মানুষকে ভুল বোঝানো, ধর্মকেন্দ্রিকতা, ধর্মকে আশ্রয় করার চেষ্টা, আর যারা ধর্মীয় মাতব্বর, যারা ধর্মকে আশ্রয় করে তার সমাজে বন্টন তৈরি করতে চায়। আমাদের এই সমাজে দেখবেন কিছু লোক ধর্ম তার কাছে বড় ব্যবসা। পৃথিবীর সবচেয়ে আদিমতম ব্যবসার মধ্যে একটা উল্লেখযোগ্য ব্যবসার নাম ধর্ম ব্যবসা। সেই ব্যবসায়ীদের হাতে বাংলাদেশকে ছেড়ে দেয়। বাংলাদেশে দিনের পর দিন সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চলছে, তাতে এমনটাই বোঝা যাচ্ছে যে ছাত্ররা একেবারেই নিজেদের হাতে আইন শৃঙ্খলাটাকে তুলে নিয়েছে। কিন্তু ছাত্রদের তো এরকম চিন্তাধারা তো হওয়ার কথা না, তাদের থেকে এটা তো সম্পূর্ণ অপ্রত্যাশিত। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি যতটুকু বুঝেছি, এটা একটু চোখ খুললেই বোঝা যাবে। প্রথম দিকে সংরক্ষণ বিরোধী আন্দোলনটা ওটা অরাজনৈতিক ছিল এবং ধর্মীয় ব্যাপারটা সেভাবে ছিলই না।
সব দলের ছাত্ররাই ছিল প্রথম দিকে, কারণ সংরক্ষণ বিরোধী যে আন্দোলনটা ছিল ওটা লজিক্যাল ছিল, সঠিক কথাই বলেছিল তারা, সেটা পরবর্তীকালে বাংলাদেশের সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। সেখানে হাসিনার টেকনিক্যাল কিছু ত্রুটি ছিল, হাসিনা যেভাবে রাজাকার টাজাকার শব্দগুলো ইউজ করেছে ওটা অন্যভাবে প্রচারিত হয়েছে, এবং হঠাৎ করে জামাত ইসলাম হিন্দকে বন্ধ করে দিল, ব্যান করে দিল, ওটাও দরকার ছিল না, ওটা রাজনৈতিক একটা নির্বুদ্ধিতা হয়েছে আর কি। ফলে ওরা অনায়াসে একটা নতুন টিম তৈরি করে ফেললো। ফলে ফলস্বরূপ যখন ওরা বলছিল তখন সে আবুর কথা মনে পড়ে, আবু মজা করছিল, এই কই গুলি মারবে মারো মারো, ডাইরেক্ট বুকে গুলি, ফুললে চলবে না। হাসিনার এই রাজত্বকালে ওর নিয়ন্ত্রণের বাইরে, ওনার নিয়ন্ত্রণের বাইরে প্রচুর লোক চলে গেছে, বিপুল দুর্নীতি ছিল, আমি নিজে জানি দুর্নীতি ছিল, স্বৈরাচার ছিল। একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যেটা হয়, আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকালো না তাই বুঝতে পারি। আর একটা কথা বলে রাখি, সবচেয়ে দুঃখের লজ্জার কি জানেন, সবচেয়ে দুঃখের যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, একটা জাতি না তার মৌলিক সত্তা নিয়ে বাঁচে, একটা দেশ সেটা স্বাধীন করলো কে? বঙ্গবন্ধু মুজিবুর রহমান। তার ডাকে 25 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ডাকে। প্রায় লক্ষাধিক মহিলার ইজ্জতহানি হয়েছিল পাকিস্তানি বর্বর হানাদারদের হাতে, হয়েছিল না মুক্তিযুদ্ধ 1971। তার তো মূর্তি থাকবে, ঘটনাচক্রে তার কন্যা হচ্ছে হাসিনা, ঘটনাচক্রে তার ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু হাসিনার ভুল ত্রুটি আছে বলে, হাসিনার প্রতি ক্রোধ আছে বলে বাংলাদেশের একাংশের মানুষ যেভাবে বঙ্গবন্ধুর মূর্তিতে লাথি মারল, ভেঙে দিল। সবচেয়ে লজ্জার, বিরাট বিপুল ভাস্কর্যের মূর্তি সেখানে দাঁড়িয়ে টয়লেট করছে প্রকাশ্যে। জাতির পিতার মাথায় যারা টয়লেট করে, আমি আপনাদের চ্যানেলেও এটা বলেছিলাম একদা, আমি ইউনুস সাহেবকে লক্ষ্য করে বলেছিলাম ওয়েট অ্যান্ড সি, আপনার নোবেলের উপরও তারা টয়লেট করে দেবে। আপনাকে কালপিট যারা হবে, যারা দুষ্ট হবে, যারা হিংস্র হবে, তারা কিন্তু সর্বত্র হিংস্র হবে, তাদের বাদ বিচার মুহূর্তে মধ্যে পাল্টি খাবে। আপনি সাবধানে থাকুন, কবে আপনাকে ওই অসম্মানের জায়গায় যেতে হবে। একটা জাতি এটা করতে পারে, একটা কৃতজ্ঞতা বোধ নেই। ওরা বলছে স্বাধীন বাংলাদেশ, আমার বাংলাদেশ, এক বুক রক্তের নদী পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলো যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না বলে গান গাইছে না? ঋণ শোধ হলেও হতো না যদি ইন্দিরা গান্ধী না থাকতো 71-এ। ওরা বুকে হাত রেখে বলুক আজকে স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত সব, ইন্দিরা গান্ধী যদি না থাকতো তাহলে কি তারা জয়লাভ করতো? 25 লক্ষ লোকের প্রাণ গেলেও জয়লাভ করতে পারতো না। এইটুকু কৃতজ্ঞতা। আমি অবাক হয়ে যাই, বিস্মিত হয়ে যাই, বলছে আবার নাকি স্বাধীনতা হচ্ছে। ওই স্বাধীনতা মিথ্যা। তাহলে কি পাকিস্তানকে আবার ডেকে আনার স্বাধীনতা? ওটা কি সত্য? ওখানে তো রাজাকাররা এখনো বসে আছে, এটা বাস্তব সত্য। ওখানে রাজাকাররা এখনো বসে আছে, তাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, তাদের পদধ্বনি শোনা যাচ্ছে, তারা যেন পাকিস্তানকে চাইছে। আমি আরো বিস্মিত হয়ে যাই। উপমহাদেশের হলোটা কি, বাঙালি জাতির হলোটা কি? ধর্ম ভুলে যান, ধর্ম ভুলে যান, জাতির কথা ভাবুন। এটা বাঙালি জাতি মূলত। আচ্ছা বলুন, আমি একটা খালি বলে নিই, আমরা ছোটবেলা থেকে দেখেছি, আপনিও নিশ্চয়ই দেখেছেন, যে ভারত পাকিস্তান খেলা হচ্ছে, ক্রিকেট খেলা, একটা ছোট্ট মামুলি বিষয়। ভারতও তাদের স্বাধীন করেছিল, লড়েছিল, রক্ত দিয়েছিল, কত সেনাবাহিনীর কত প্রাণ গেছে না, অর্থ গেছে। সেই খেলাতে ভারত হারছে, ওরা বোম ফোটাচ্ছে, ভারত জিতছে, ওরা কাঁদছে, পাকিস্তান জিতছে, ওদের আনন্দ হচ্ছে। কোথায় আমরা? কৃতজ্ঞতা কি? কৃতজ্ঞতার অন্ধকলিতে একটা জাতির অধঃপতন ঘটে। বাংলাদেশের আমরা জিডিপি বাড়ছিল, বাংলাদেশের বস্ত্র শিল্প বিশ্বে একটা চ্যালেঞ্জ তৈরি করেছিল। বাংলাদেশ এগোচ্ছে, দেখো আমি বাড়ছি, আমি বাংলাদেশের লোক বলছিল আমরা এগোচ্ছি। কোথায় ক্রিকেট খেলা? কিছু ছিল না। বাংলাদেশ ক্রিকেট খেলার মানচিত্রে চলে এলো, আসছিল না। আবার দেখুন কেমন তলিয়ে যাচ্ছে, এভাবে জাতি তলিয়ে যায়। আমি একটা অন্য কথা বলি, আচ্ছা হলোটা কি বলুন তো? ইসলাম শব্দের অর্থ কি আমরা জানি। একটা অর্থ হচ্ছে আত্মসমর্পণ, একটা অর্থ হচ্ছে শান্তি। আমি বিস্মিত, যে ধর্মের শব্দের মানেই হলো শান্তি। গোটা বিশ্বে দেখুন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী, ধর্মীয় জনগোষ্ঠী হচ্ছে ইসলাম। সেখানে যেখানে ইসলাম রয়েছে, আপনি দেখুন ইন্দোনেশিয়ার মতো কিছু দেশ যেখানে মুক্ত চিন্তা করা হয়, তারা বাদ দিয়ে সর্বত্র অশান্তি। আপনি 56টার মধ্যে ইসলামিক কান্ট্রি আছে, সেখানে দেখুন তারা সুখে আছে। একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় 56টা দেশে নেই, একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ওই 56টা দেশে তৈরি হলো না। আর বাংলাদেশ ওই দিকে করতে চাইছে, তারা সেকুলার থাকবে না, তাদের লক্ষ্য আমরা ধর্মীয় রাষ্ট্র হব। তাহলে কি মুক্তি কোথায়? আচ্ছা আধুনিক হচ্ছে মানুষ, চিন্তা ভাবনা তো আধুনিক হবে,
চিন্তাভাবনা আধুনিক হবে না? একটা পৃথিবী এগোচ্ছে, তার প্রমাণ কি? তারা কত মুক্ত, তারা কত উদার, তারা কত বিজ্ঞানসম্মত, তারা কত আধুনিক। ওরা বড় বড় কথা বলছে, আমরা মানি না, ওদের নেব না, ওরা নাসারা, ওরা খ্রিস্টান, ওরা বৌদ্ধ, ওরা ইহুদি। আজ নেব না মনে করছে কেন? তারা যে মোবাইলটা টিপছে, যে ইমাম মৌলানার, ওটা কাদের তৈরি? ওটা তো ইহুদিদের তৈরি, ওটা তো খ্রিস্টানদের। যে ফ্যানটা চালাচ্ছে, ফ্যান, ইলেকট্রিসিটি, কাদের তৈরি? যে কাপড়টা পড়ছে, তার যে মেশিন, ওটা তো বৌদ্ধদের তৈরি, ওটা তো খ্রিস্টানদের তৈরি, ওটা তো ইহুদিদের তৈরি, ওটা তো বৌদ্ধদের তৈরি। যা কিছু আধুনিক জিনিসপত্র, সে আপনি বলুন টেলিভিশন থেকে শুরু করে, ফ্রিজ থেকে শুরু করে, ওই আপনাদের ল্যাপটপ থেকে শুরু, সব তো ওরা করলো। আমি ইমাম মৌলানা সাহেবদের বলি, আপনারা সবটা বয়কট করে দিন না, তাহলে কাপড়ও পরতে পারবেন, উলঙ্গে করে বেড়াতো আপনাকে, কারণ কাপড়টা তো ওদের মেশিনে তৈরি। আপনি তো সব নেবেন, শুধু আধুনিক শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনাটা নেবেন না, অন্ধত্ব বুঝুন। আর বোরখার মধ্যে আটকে যাবেন, যেমন কচ্ছপ তার গুটুলির মধ্যে ঢুকে যায়। একটা জাতি ধর্মের এক অন্ধকারের মধ্যে ঢুকে যাচ্ছে, লুকিয়ে পড়ছে। যত তো বাইরে থেকে আক্রমণ আসছে, তারা মোকাবেলা করছে না। মোকাবেলার জন্য কী দরকার? আর্থিক সামর্থ্য দরকার, শিক্ষায় উন্নতি দরকার। ইহুদিরা পাচ্ছে, সংখ্যায় তারা কত 1/3 লোককে মেরে দিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে হিটলার। ইহুদিরা পাচ্ছে, গোটা ইসরায়েল, গোটা আরব কান্ট্রিকে নাচাচ্ছে বসে বসে, গাজাতে যা ইচ্ছে তাই করছে। কেন করছে? সবল বলে করছে। আমেরিকা পাশে আছে, কেন মুসলমানদের করতে পারছে না? কেন তারা বিজ্ঞান করতে পারছে না? কেন তারা অন্ধের মতো আর্থিক দুরবস্থার মধ্যে আছে? ওই আরবে যদি তেল না থাকতো খেতে পেতো? ওটা তো ঈশ্বরের দান বলা যায়, ওটা তারা ভাগ্য বলা যায়, সৌভাগ্য, ওটা এই যোগ্যতা। তারা পিছিয়ে যাচ্ছে কেন? আমি মুসলমান সমাজকে হাত জোড় করে বলি, আপনারা শিক্ষায় এগোন, বিজ্ঞানে এগোন, উদাহরণ তৈরি করুন, পৃথিবীতে রাজ করুন, নাহলে তো আপনাকে দুর্বল বলে মারবে। আর যত আক্রমণ করবে প্রথম বিশ্বের দেশগুলো, উন্নত সভ্যতাগুলো, তত আপনারা ওই কচ্ছপের গুটুলির মধ্যে ঢুকে পড়বেন, বোরখা পরে, টিকিয়ার দাড়ি। ওই যে কবি বলেছিলেন না যে কি, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছিয়ে, বিবি তালাকের ফতোয়া দিচ্ছি, কোরআন হাদিস চলছে। কি একটা বলেছেন কবি নজরুল ইসলাম? আমরা তাই করছি, তালাক দেব। বিস্ময়কর। আমি পরিষ্কার বাংলাদেশের মানুষদের বলি, ভারতের মানুষদের বলি, মুসলমানদের বলি, আচ্ছা মাননীয় তো সঠিক কথা, অনেক বেঠিক কথা উনি বলেন, তুদেলকাইটা বলেছে, আপনাদের মনে লাগেনি যে একটা জাতির তো আত্মসম্মান আছে? একটা জাতি না খেতে পেলেও বেঁচে থাকতে পারে, একটা জাতি না খেতে পেলেও সে বেঁচে থাকতে পারে যদি তার আত্মমর্যাদা থাকে। আত্মমর্যাদাহীন জাতি কখনো পৃথিবীর ইতিহাসে কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। ইহুদিদের 1/3 মারার পরেও ওরা দিন রাত লড়াই চালিয়ে গেছে, ওরা উন্নতির শিখরে গেছে বলে বিশ্বে ওদের অবদান আছে। কটা বিজ্ঞানী মুসলমান আছে বলুন? ইহুদি তো কটা মাত্র, কটা ইহুদি বিজ্ঞানী আছে যারা বিশ্ব চালাচ্ছে বলুন? কম্পেয়ারে আসুন আপনারা। ওই চিন্তা করেননি কেন? কোরআন নাকি বিজ্ঞান, মানছি বিজ্ঞান। কি শিক্ষা নিয়েছেন আপনারা? কোরআন থেকে কি শিক্ষা নিয়েছেন? কোরআন বলেছে যে জাতি, যে মুসলমান তার দেশকে ভালোবাসে না সে ইসলাম থেকে বহিষ্কৃত। কোরআন বলেছে যে মুসলমান তার মাতৃভাষাকে ভালোবাসে না সে ইসলাম থেকে বহিষ্কৃত। কোরআনের বক্তব্য। তাহলে একটা বাঙালি তার বাংলা ভাষাকে ভালোবাসবে। আপনি দেখুন জলসা হয় না, মিলাদ হয় না, দেখবেন উর্দু বিকৃত বাংলা সেখানে পোস্টার ছাপানো হয়, বাংলা ভাষার উচ্চারণ ভুল। কেন? কারণটা কি? কেন বাংলার মধ্যে গায়ের জোরে আপনি উর্দুকে ঢোকাবেন? কারণটা কি? উর্দু কি ইসলামের ভাষা? কে বলেছে ওটা? উর্দু কি ইসলামের ভাষা? কেন গায়ের জোরে বাংলার মধ্যে? না, আরেকটা বলি, আপনি ভারতবর্ষে বাস করেন, কোরআন বলছে, ইসলাম বলছে দেশকে ভালোবাসতে হবে। আপনি ভারতবর্ষে বাস করেন, পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলা হাততালি দিচ্ছেন। আপনি যখন হাততালি দিচ্ছেন না, তখন কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী আপনি ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেছেন। কোরআনটাও বোঝে না, ইসলামটাও বোঝে না। দুঃখের লজ্জা। ইসলাম নিয়ে মৌলিক গবেষণা করছে কারা? ইহুদিরা করছে, খ্রিস্টানরা করছে। এমনকি প্রথম বাংলা ভাষায় যিনি কোরআন লিখেছিলেন গিরিশচন্দ্র সেন, আরও ছিল অনেকে দাবি করে, কিন্তু গিরিশচন্দ্র সেনের নামটা প্রামাণ্য। একটা অমুসলমান প্রথম বাংলায় কোরআন লিখছেন, আরও অনেকে ছিল বলে এখন দাবি করা হচ্ছে, আমি জানি সেটা, কিন্তু গিরিশচন্দ্র সেন। চর্চা, শিক্ষার কোনো ধর্ম হয় না, জাতি হয় না, শিক্ষা শিক্ষাই হয়। মুসলমান সমাজকে বলি না, কবে আপনারা দুধের গায়ে তকমাটা দূর করবেন বলুন তো? কবে আপনারা ক্ষমতায় যাবেন? ক্ষমতায় নেই, কবে যাবেন? কবে? আপনারা দাবি করুন না আমরা কেন ক্ষমতায় নেই, কেন ক্ষমতায় আপনারা দেবে? ওর অত ইজিলি যদি এরা ভোট পেয়ে যায়, ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদা হাফেজ, মাথা কাপড়, ইমাম বাতা, হজ হাউস করলে যদি ভোট পেয়ে যায়, আর কবরটা ঘিরে দিতে হবে, মরবে তো, কবরে তো যাবে কদিন পরে।
তাহলে কেন আপনাদের উন্নয়ন করবে? কেন করবে? ঠিক করেছে, উন্নয়ন করে। সত্যি সময় এত কম, আর আপনি এত সুন্দর বলছেন, মুগ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু সময়ের কাছে তো হার মানতেই হবে। আমি এবার খুব দ্রুত কিছু প্রশ্ন করবো, এবং আমার সতীর্থরা, আপনি যে কথা বলছিলেন, কোথাও কি উর্দু ভাষী মুসলমান, হিন্দি ভাষী হিন্দু, আর বাংলাভাষী মুসলমান আর বাংলাভাষী হিন্দু, কোথাও তাদের মানসিক এবং ধর্মীয় ক্ষেত্রে একটা তফাৎ আছে? দেখুন, একেবারে আপনাদের বলি, এইটা অনেকে ধারণা ক্লিয়ার নয়, ধর্ম কখনো শেষ কথা হতে পারে না, সংস্কৃতি হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। একজন বাঙালি হিন্দু, একজন বাঙালি মুসলমান, আপনি আমি, একটা নয়া পয়সা কোনো প্রভেদ নেই। চিন্তা, চেতনা, ভাষা, ভাবনা, কল্পনা, আবেগ, খাওয়া দাওয়া, কাপড় চোপড়, উঠা বসা সব এক। একজন উর্দুভাষী মুসলিম আর বাঙালি ভাষী মুসলিম, বাংলা ভাষী আমি, বিস্তর তফাৎ। চিন্তা, ভাবনা, আবেগ, অনুভূতি, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, এটা সংস্কৃতি। এই সংস্কৃতির যে বন্ডিং, এটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটার নামই বাঙালিত্ব। কারণ গোটা পৃথিবীতে সংখ্যাগুরু অংশের বাঙালি হচ্ছে মুসলমান বাঙালি। গোটা পৃথিবী বাঙালি বলতে, বাংলা ভাষী বলতে বাংলাদেশকে চেনে মূলত। ওদের রক্ত ঝরানোর লড়াই আছে 21শে ফেব্রুয়ারি। ওটা আমাদেরও খুব আবেগের দিন। আমাদেরও আছে, আমাদেরও বারাক উপত্যকায় শিলচরের, আমরা সেটা নজর দিই না, মর্যাদার দিই না, এটা আমাদের ব্যর্থতা। আমরা ইংরাজি বলতে পারলে পড়তে যাই, সেটা অন্য কথা। এটা চরম বাস্তব, এটাকে বাঁচিয়ে রাখতে হবে। বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, আসলে বাঙালি, এই বাঙালিত্ব বোধ জাগ্রত করতে হবে। তাই বলছি, ওখানে যখন আগুন জ্বলবে, শুধু ধর্মের দৃষ্টিকোণ থেকে না, আমরা যারা বাঙালি, হিন্দু মুসলিম নির্বিশেষে বলছি, তাকে দমিত করতে হবে, স্তব্ধ করতে হবে। বর্তমানে খবরের শিরোনামে, বা মানে খবরের শিরোনামে বললে ভুল, সারা বিশ্ব বাংলাদেশ ইস্যু নিয়ে পুরো উত্তাল। এমনকি মার্কিন মুলুক থেকেও ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু একটাও কথা বলেননি, যাকে বলে রাজ্যের বল কেন্দ্রের বল এতে ঢুকে করেছে। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? একটু কথা বলেছেন, উনি বলেছেন একটু তো দিল্লি করবে, আমি আর কি করব। তো মাননীয়াকে একটু বলি, আপনি তো জানেন সবই দিল্লি করবে। তো যখন ওই হাসিনার দলবল যখন ওই বুক লক্ষ্য করে গুলি টুলি চালাচ্ছিল, মানে যাদের সাথে এখন আমাদের ইউনূস সাহেব আছেন, তাদের উপরে ধরে নিচ্ছে আর কি, তখন তো বলেছিলেন যদি অসহায় হয়ে যায় বাংলা দরজা খুলে দেবে, বাংলায় ঢুকে যাবে। আর আপনার দলে সেই জাকিররা আছে না, তাদের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশ থেকে যারা চলে আসবে তাদের ওই আধার কার্ডটা করে দেওয়া। মাননীয়া, আপনি তো সবই জানেন, মানেনও, এই দ্বিচারিতা কেন? আমি মাননীয়াকে আর একটা কথা বলি, মাননীয়া, আচ্ছা আপনি কেন চুপ আছেন জানেন? বলে দিই আপনাকে, একটু আস্তে বলবো না জোরে বলবো? বলি, আস্তে আস্তেই বলছি। সেটা কি জানেন তো, ওই 21-এর ইলেকশনের আগে CAA ছিল, তো এখন ওটা চলছে না, এখন ওয়াকআপ চলছে। 26 পর্যন্ত আপনি টেনে নিয়ে যাবেন, 26 পর্যন্ত। তো এত পড়ে পাওয়া 14 আনা, ওদের আবেগটা আছে না, অ্যান্ড ফট করে এইসব বলতে গিয়ে এই 35% ভোটটা, ওরা তো কী বোঝে বুঝতে পারছেন না, জ্ঞানগম্যী ওদের কী। আপনি জানেন ওদের জ্ঞানগম্যী কি? একটা প্রতিবাদ করছে না তো, বোঝেই না তোরা কী করতে হবে, ওরা জানি না ওদের দিশাটা কি। কেন নিজে যেচে ক্ষতি করবেন? তাই আপনি চুপ আছেন, তো তাই আপনি সাইড করে চলে যাচ্ছেন, পাশ কাটিয়ে কেটে চলে যাচ্ছেন মাছের মতো। এটা করলে না সমাজ বাঁচবে না, আপনার রাজনীতি বাঁচবে, আপনি তক্তে আসবেন, 26-এ আবার ক্ষমতা আসবেন, ঠিক, কিন্তু কিছু তো দায় থেকে যায় সমাজের প্রতি, না? ওইটুকু পালন করুন। একটা জাতি, একটা শ্রেণী অসচেতন, তাদেরকে একটু সচেতন করুন, তাদেরকে বলতে শেখান। আপনার দলের যারা তৃণমূলী আছে, প্রচুর লোক, মুসলমানদের যত ইমাম মৌলানা সব আপনাদের চলে গেছে, তাদেরকে যদি বলেন আপনারা প্রতিবাদ করুন, ধর্মীয় সহিষ্ণুতা আসবে, তাহলে কিন্তু এটা বার্তা যায়। এইটা করুন না, এটা কাজের কথা। ধন্যবাদ। বুয়েটের মতো একটা নামী প্রতিষ্ঠান, তার সামনে দেখা গেল, যেটা একটা মেধা তৈরির কারখানা বলে আমরা সবাই জানি, তার সামনে দেখা গেল যে ভারতীয় পতাকার ওপর দিয়ে ছাত্ররা হাঁটাচলা করে যাচ্ছে। তো এই যে মেধাশূন্য আচরণ, তার জন্য এই যে ভারতীয় সরকার কি কিছুই বলা উচিত না? ভারতের সরকারের কি কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়? আপনার কি মনে হয়? আমি না দেশপ্রেমটা ঠিক বুঝে পারে, জানেন তো, আমার মাঝে মাঝে একটু ধন্দ লাগে। ভারত মাতা কি জয় বলছে, আমার মাথা ফেটে গেল, ওটা তো ভারত মাতার মাথায় লোহার রডটা পড়েছিল না, ওটা তো আমার মাথায় কাজী মাসুমার মাথায় পড়েনি, ওটা দেশ মাতার মাথায় পড়েছিল। তার জন্য একটা লয়ার পাইনি, লড়ছি, আজকে করতে গেলাম, কাগজ রয়েছে এখানে আর কি,
ভারত মাতা কি জয়। আরে আপনি এটা বলছেন দেশকে ভালোবাসা, এই তো প্রতিবাদ করা উচিত। যেটা হচ্ছে আমি এতটা পর্যন্ত বলেছি যে আমাদের যেমন প্রজাতন্ত্র দিবস হয়, স্বাধীনতা দিবস হয়, কাগজের পতাকা আমরা দেশে লাগাই, তাই তো অনুষ্ঠানে, তারপরে ঝড় বৃষ্টি হয়, সবাই চলে যায়, কাগজের পতাকাটা মাটিতে পড়ে যায় আর লোক পা দিয়ে চলে যায়। আমি আমার ছাত্রদের বলেছি একটা পতাকা যদি পড়ে যায় ছেলে তুলে জলে ফেলে ভাসিয়ে দেবে, পা না লাগে, এর নাম শ্রদ্ধা ভক্তি। আমরা অঙ্গভঙ্গি করি। বাংলাদেশেও দেখেছি তো রবীন্দ্রনাথের উপর টর্চার হচ্ছে, মানে রবীন্দ্রনাথ ইকুয়াল টু মুজিবর, ইকুয়াল টু ভারত, ইকুয়াল টু ইসলাম বিরোধী, ইকুয়াল টু ভাঙচার পতাকা। তাই জাতীয় সঙ্গীতও বাংলাদেশে নেওয়া যাবে না, রবীন্দ্রনাথের লেখা। আর একটা রবীন্দ্রনাথ তৈরি করে দেখা না রে, কি আজব মানসিকতা। এইটা হচ্ছে বিভাজনমুখী, এটা ক্ষতিকর। মানবাধিকার বলতে যা বোঝায় প্রত্যেক দেশেরই সকল নাগরিকের কিছু মৌলিক অধিকার থাকে। তাহলে আপনি কি মনে করেন বাংলাদেশে নাগরিকদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে? একেবারে। আমরা আমাদের দেশেও দেখেছি এটা, মানব অধিকার লঙ্ঘিত হওয়া সবচেয়ে দুঃখের এই কারণেই যারা প্রান্তিক, যারা অসহায়, যারা দুর্বল, তাদের অধিকার মূলত লঙ্ঘিত হয়। আচ্ছা বলুন তো, বাংলাদেশের একটা মানুষ কি এখন এই মুহূর্তে আছে যে নির্বিঘ্নে ঘুমোতে যায়? বিশেষ করে যারা দুর্বল, যারা সংখ্যালঘু অংশের মানুষ। আমি অন্তত 30টার মতো, বলতে শ্লাঘা লাগছে, অহংকার নেবেন না প্লিজ, 30টার মতো হিন্দু পরিবারকে এই ভারত থেকে ফোন করে তাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে। 30টার মতো, একটা দুটো নয়। অনেক বাংলাদেশিরা ভারতে আসতে চাইছে, তাদের ভিসা পাচ্ছে না। এই কতদিনও 3 জনের ভিসা আমি করে দিয়েছি বলে, ভারতে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারকে বলে, অ্যাসিস্ট্যান্ট ডেপুটি হাইকমিশনার করা যায়। তো তারা তো অসহায়, উদ্বিগ্নতা ভুগছে, দাদা কী হবে, দাদা কী হবে। কত লোক ফোন করেছে আমাকে। বাংলাদেশের মতুয়া মহাসংঘের যিনি মহাসচিব, তিনি ফোন করে বলছেন আমাকে চিফ গেস্ট করে ওখানে বক্তব্য রাখতে নিয়ে গেছিলো তারা। স্যার কী করে বাঁচবো? চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে তো কথা হয়েছে আপনার? আমার ওনার সাথে ডাইরেক্ট কথা হয়নি, উনি আমাকে চেনেন, জানেন। আমি ওনার মাধ্যম ধরে, মানে ওনার সঙ্গীতের মাধ্যমে শুনেছিলাম। আমাকে বলেছিল যে ডিসেম্বরের মাঝ বরাবর আপনাকে একটা অনুষ্ঠানে কয়েক লক্ষ লোকের সবাই আপনাকে বক্তা হিসেবে ডাকবো। দেখুন, কেউ ভুল বুঝতে পারে আমাকে, এ তো উচিত। মুসলমান সমাজের অন্ধত্ব গোলামি দূর করতে যদি ওই সমাজের কেউ আসে, মানে বৃহত্তম সমাজের, ভালো তো, আমরাও যাবো। একে তো দেবে, নিবে আর দেবে, মিলাবে মিলিবে, একেই তো বলে। আমি পরিষ্কার বলছি, চিন্ময়বাবু বা চিন্ময় কৃষ্ণ দাস, ওনার সম্পর্কে অভিযোগ আছে উনি নাকি রাষ্ট্রদ্রোহী ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এতদিনের অভিযোগগুলো কোথায় ছিল? রাষ্ট্রদ্রোহী যদি উনি হন, এতদিন রাষ্ট্র ব্যবস্থা নেয়নি কেন? অবশ্যই কোথাও এতদিন পরে হিন্দু সমাজকে সংগঠিত করছে, তখন মনে রাষ্ট্রদ্রোহী গ্রেপ্তার করার পর। এতদিন কোথায় ছিলে বরুণতা সেন, বলুন? কোথাও কি মনে হচ্ছে যে সায়ন্তনী বলছিলেন এই মুহূর্তে মানবাধিকার বা হিউম্যান রাইটস গোটা পৃথিবীতে রাজনীতির থেকেও সবচেয়ে বেশি আলোচিত বিষয় হয়ে উঠছে এই মুহূর্তে জিও পলিটিক্সে? সম্মিলিত জাতিপুঞ্জকে হস্তক্ষেপ করতে হবে মনে করি। এটা হতে পারে না, কারণ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে ওটার এফেক্ট কিন্তু উপমহাদেশ আসবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু নতুন করে উদ্বাস্তু সৃষ্টি হবে, ভালোবাসার বন্ধন ভেঙে যাবে। জানেন তো, আপনি ফুটবল খেলতে গিয়ে দেখবেন গায়ে পা লেগে যাচ্ছে, কেউ কিছু মনে করে? আপনি অন্য ধর্মের বলে যদি গায়ে পা দেওয়া হয়, অনেক কিছু মনে করবে না। দুটো এক নয় কিন্তু। ভারত বাংলাদেশের মধ্যে তো একের পর এক ঘটনা ঘটে চলেছে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় ভারত বাংলাদেশ সম্পর্ক কি আর কখনো স্বাভাবিক হবে? হতে পারে, আবার শেষ বলে কিছু নেই। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেবার পর বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন করতে পারে। ইউনূস সাহেবদের কাছে একটা বার্তা চলে যেতে পারে যে তোমরা সংযত হও, আমরা হস্তক্ষেপ করবো। এমতো অবস্থায় সেন্ট মার্টিন নিয়ে যদি একটা আলোচনার টেবিলে বসে কোনো সিদ্ধান্ত হয়, ওরা যদি সন্তুষ্ট হয়, ওরা হাসিনার মতো শক্তিকে আবার হয়তো ঘুরিয়ে ফিরিয়ে আনবে, তখন আবার নতুন ইতিহাস সূচিত হতে পারে। আমরা অপেক্ষায় আছি যে এই অরাজকতার অন্ধকার রাজ্য বন্ধ হোক, বাংলাদেশ সমৃদ্ধির মধ্যে আসুক, আর ভারতের সাথে সম্পর্কের উন্নতি ঘটুক। ভারত সরকারকে এর জন্য হস্তক্ষেপ করতে হবে। অনেকে বলছে ওই দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা থাকবো কেন? এটা কিন্তু ভাবের ঘরে চুরি করা। তাহলে ইন্দিরা গান্ধী ছিল কেন? ওই দেশটাই তো হতো না যদি ইন্দিরা গান্ধী ওই দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করতো। ওটা মানবতার বিপর্যয়। ভারতবর্ষ অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন ছিল, বাংলাদেশ কদিন আগে আমাদের ছিল। আমরা তো ভাববো তাদের মানুষদের কথা, তারা তো আমাদের মতো সনাতনী না। আমাদের চ্যানেলে দেখেছি প্রাইম টাইম যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো সোশ্যাল মিডিয়ায় স্ট্রিমিং হয়, সেখানে প্রচুর বাংলাদেশিরা কমেন্ট করে। সেরকমই কিছু কমেন্ট, ম্যাক্সিমাম কমেন্ট থাকে নাকি ভারতের জন্যই বাংলাদেশের আজকে এই অবস্থা, এবং অনেকে ইন্দিরা গান্ধীকে আপনি যেটা বলছিলেন সেই প্রশংসা করে এবং বলেন যে ইন্দিরা গান্ধী এই সময় যদি থাকতো কিংবা কংগ্রেস যদি কেন্দ্রের ক্ষমতায় থাকতো তাহলে হয়তো এই অচলাবস্থা দেখতে হতো না।
এটা মানে কতটা সত্যি? ভারতের জন্যই কি বাংলাদেশে এই অবস্থা? শুধু বাংলাদেশ নয়, আরও যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, যে এত যে অচলাবস্থা, শ্রীলঙ্কা ধরুন, পাকিস্তান ধরুন, তারা নাকি এই দিল্লি, উত্তরপ্রদেশে যে ঘটনাগুলো হয় তার প্রভাব সেখানেও গিয়েও পড়ে। আজ ধিকে ধিকে আজকে এই অবস্থা এসে দাঁড়িয়েছে। দেখুন, ইন্দিরা গান্ধীর সময় হরিহর আত্মা ছিল এই অধুনা বাংলাদেশ আর ভারতবর্ষ। এখন কেন্দ্রের বিজেপি যে সরকার, মোটামুটি এই যে সম্মিলিত সরকার যেটা আর কি, তাদের সম্পর্কে ওদের একটা নিশ্চয়ই অ্যালার্জি আছে। এটা ধর্মতার একটা অন্যতম কারণ। তাই এই সরকারের কর্মকাণ্ড যেহেতু ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটে, তাদের মতো মূল্যায়ন করে। ফলে সেই দৃষ্টিকোণ থেকে তারা বলতে চাইছে বর্তমান সরকার যেটা ভারতে আছে তারা কিন্তু বন্ধুত্বের ক্ষেত্রে অন্তরায়, আর আগের ইন্দিরা গান্ধী থাকলে বন্ধুত্বের ক্ষেত্রে এইটা। মাসুদা, এইখানে আমি একটা কথা বলি। ইন্দিরা গান্ধী মার্কিন যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে অগ্রাহ্য করে যেভাবে ভারত মহাসাগরে তারা রণতরী ভিড়িয়ে দিয়েছিল, অত্যাধুনিক রণতরী, অগ্রাহ্য করে কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এবং অবশ্যই বাংলাদেশের সেনা পাঠিয়েছিল। মানছি যে সোভিয়েত ইউনিয়ন ভারতকে নিঃশর্ত এই বিষয়ে নিঃশর্ত সমর্থন করেছিল, কিন্তু তা সত্ত্বেও ইন্দিরা গান্ধী সেখানে সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছিল শুধুমাত্র একটি কারণেই, যে বাংলাদেশের মুক্তির সূর্য যাতে অস্তমিত না যায়। কোথাও কি মনে হচ্ছে না যেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর এই অত্যাচার করছে, যেখানে গণতন্ত্র ভেঙে পড়েছে, যেখানে উদার মনার যারা বাংলাদেশি তাদের এই অবস্থা, সেই জায়গায় ভারত সরকার, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারত সরকার এখনো কিছু করেনি সেই হিসেবে পদক্ষেপ? আপনার কোথাও মনে হচ্ছে না ইতিহাস কিভাবে বিচার করে? দেখুন, এটা আমারও প্রশ্ন। ভারত সরকারের একটা ব্যক্তিত্ব সম্পন্ন পদক্ষেপ, ইতিবাচক পদক্ষেপ, বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া দরকার। কেউ বলছে, শুনছি আর কি, যে এমন একটা ব্যবস্থা হচ্ছে চট্টগ্রাম আর রংপুরকে নিয়ে একটা আলাদা কিছু বিভক্ত কিছু করা ইত্যাদি ইত্যাদি। আমি একটা কথা বলি, ভারতের তো বন্ধুর অভাব, চারিদিকে চীন ওইদিকে বসে আছে, পাকিস্তান বসে আছে ইত্যাদি। মার্কিন শক্তি কখন যে কার দিকে থাকে বোঝা মুশকিল। এখন ট্রাম্প আমাদের সাথে আছে, মোদিজির সাথে ভালো সম্পর্ক, ভালো কথা। পদক্ষেপ নিতে হবে, ইতিবাচক পদক্ষেপ, ওখানকার মানুষও বাঁচুক, আর ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের সাথে রাখুক। এরা ধর্মকে এগিয়ে দিয়ে সামনে, আমরা ধর্মকে স্থিমিত করে এই চিরন্তন সম্পর্কে যে বুনিয়াদ তাকে জাগ্রত করব। দেবত্ব সম্পত্তি এবং ওয়াকফ এই দুটোই রাষ্ট্রের হাতে তুলে দেওয়া উচিত বলে মনে হয় কি আপনার? দেখুন, দেবত্ব সম্পত্তি যদি লুট হতেই থাকে আর ওয়াকফে যদি লুট হতেই থাকে, সে লুটে নিল কিছু ব্যক্তি। আমি পরিষ্কার কথা বলছি, দুটোই ধর্মের নামে লুটে পড়ছে। তাহলে লুটে নিয়ে কোনো ব্যক্তি লুটে নেওয়া হচ্ছে, সামাজিকীকরণ হবে বেশি দরকার আমার মনে হয় আর কি। প্রথমত রক্ষা করা, যার সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া, যেখানে যা প্রযুক্ত হওয়ার কথা সেটাকে প্রযুক্ত করা। যদি তা না হয়, লুটে নিয়ে পালালে আমি বাবা চুপচাপ ধরবেন না, এটা কোনো কাজের কথা নয়। আর একটা কথা বলে রাখি, ওয়াকফ ইকুয়াল টু দান নয়, এটা অনেকে ভুল বলে বেড়াচ্ছে। ওয়াকফ অবশ্যই দান, কিন্তু এটা ওই লিকুইড টাকা দিয়ে দেওয়ার মতো দান নয়। এটা হচ্ছে স্থায়ী একটা ব্যবস্থা, প্রক্রিয়া, যে ওখান থেকে যে লভ্যাংশ পাওয়া যাবে যুগ যুগ ধরবে, মানুষের এটা কল্যাণে লাগবে। আমি পরিষ্কার করে বলছি, দেখুন, ওয়াকফ নিয়ে একটা বিল এসছে। আমরা জানি 1913 সালে ভ্যালিডেশন অ্যাক্ট হয়েছিল, তারপর 1934 সাল, তারপর 1954 সাল এবং 1995 সাল, তার উপর 40টার মতো সংশোধনী। আমরা এটা বলছি, আমরা কি আলোচনা করব? আমরা মূল আলোচনা করব যে ওয়াকফ সম্পত্তি থার্ড বিগেস্ট প্রপার্টি ভারতবর্ষের, যে আমাদের সেনাবাহিনী এবং রেল দপ্তর বাদ দিয়ে সেই প্রপার্টির টাকাটা গরিব অন্তজ প্রান্তিক মুসলমান যাদের কাছে যাওয়ার কথা, শিক্ষা, স্বাস্থ্য, একটা মুসলিম মহিলা সে বিয়ে দিতে পারছে না মুসলিম মহিলার, বা সে ডিভোর্সি, তার কেউ নেই, এই ওয়াকফ থেকে তাকে অর্থ দেওয়া যায়। সেই অসহায়গুলো কাঁদছে, সেই প্রান্তিকগুলো কাঁদছে, তাদের প্রাপ্য কিছু লোক লুটে নিয়েছে। আমার কাছে তো কাগজ রয়েছে, লোকের কথা ছাড়ুন, একটার পর একটা যদি লুটে নিয়েছে, ওয়াকফ প্রপার্টি ওয়াকফ বোর্ড বলছে, সেটা লুটে দিয়ে পালাচ্ছে। হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি টাকা, 2 টাকা নয়। সেটাকে উদ্ধার করার জন্য কারো চিন্তা ছিল? এখন ধর্মের কথা বলছে যে মুসলমানদের সম্পত্তি কেন্দ্র সরকার ওই ডিএমদের মাধ্যমে রাষ্ট্রকে দিয়ে দেবে, রাষ্ট্র তাদের ইচ্ছা মতো যাকে তাকে দিয়ে দেবে, এটা এই ভয় তো, আর কিছু না তো। আচ্ছা, ওয়াকফ বোর্ড লুট করছে, ওয়াকফ বোর্ডে যিনি তৎকালীন আমাদের চেয়ারম্যান আব্দুল গনি, তার বিরুদ্ধে লুটের অভিযোগ। তার যে মেম্বার, তার নাম হচ্ছে আনসার হক, আফাকুজ্জামান খান, তারা যে লুটেরা, এটা কে বলছে? আনিসুজ্জামান বলে একজন ওই ওয়াকফ বোর্ডের মেম্বার আমাকে টক শোতে বলছিল, আমার কাছে কাগজ প্রমাণ সব আছে, ওয়াকফ বোর্ড লুটে দিচ্ছে।
সেটার জন্য মুসলমান সমাজে যারা মানে সর্ষের মধ্যেই ভূত আছে, সমাজপতিরা কোথায় ছিল? এখন করতে হবে কি, ওয়াকাব নিয়ে যে ধারণা এটা ক্লিয়ার নয়। ওয়াকাবের যে সম্পত্তি যে হিসাব দেখতে পাচ্ছি সাচার কমিটির রিপোর্টে, সেটা হচ্ছে ওই 2006-এর 50 বছর আগের হিসাব। 50 বছর আগে, অর্থাৎ আজ থেকে 100 বছর আগে যে ওয়াকাব সম্পত্তি যেগুলো রেন্টে দেওয়া হয়েছে, বিপুল ওয়াকাব সম্পত্তি ওয়াকাবের আন্ডারেই আছে, কিন্তু বিভিন্ন লোক ভোগ করছে, রেন্টে ভোগ করছে, ভাড়ায়। 4 টাকা রেন্ট ছিল 100 বছর আগে, এখনও 4 টাকাই আছে। এখন তো 4 লাখ টাকা হবে। তাহলে এইটা সংস্কার করতে হবে, ওয়াকাবগুলো রেজিস্ট্রেশন করতে হবে, ডিজিটাল রেজিস্ট্রেশন করতে হবে। ইন্দিরা গান্ধী বলেছিল 1976 সালের, ইন্দিরা গান্ধী বলেছিল রেজিস্ট্রেশন দরকার। কোনটা ওয়াকাব? ওয়াকাব মুখেও হয়, জানেন তো, শুধু লিখিত হয় না, মুখেও ওয়াকাব করে দিলাম এই নামে শত শত বছর ধরে চলছে, এটা আছে। সেইগুলোকে ভ্যালিডেটিং করতে হবে, দেখতে হবে। আর যেগুলো রেজিস্ট্রেশন করতে বলা যায় 6 মাসের মধ্যে, আমি লিখিত করেছি, তো আমি লিখিত করেছি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালকে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের এমপিরা পালাচ্ছে, বলছে আমরা যাবো না। আমি নিজে বলছি, আমার কিছু বক্তব্য আছে, শুনুন। আর চুরির তালিকা দিচ্ছি, দেখুন। বলেছি যে আপনারা ওই 6 মাসটাকে 2 বছর 1.5 বছর করুন, কারণ কাগজগুলো ওই অসহায় মতোয়ালিদের কাছে পেপারস নেই, পেপারস হারিয়ে গেছে, তারা অসহায় লোক, তারা গরিব লোক, তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার বা বিভিন্ন রাজ্য সরকার সাহায্য করুক, যাতে করে পেপারগুলো তৈরি করতে পারে, যাতে ওয়াকাব সম্পর্কে ওয়াকাবগুলো জানতে পারা যায়। পশ্চিমবঙ্গে 1,48,200 ওয়াকাব প্রপার্টি আছে, সাজার কমিটির রিপোর্ট 2006 সালে বলেছে। এনরোলমেন্ট আছে, বাকিদের এনরোলমেন্ট নেই, গেল কোথায়? না, কারা লুটছে? যারা ওয়াকফ বোর্ডের সদস্য তারা, না মতোয়ালি? অর্থাৎ মতোয়ালিদের একটা অংশ দুর্নীতিগ্রস্ত, আমি তাদের চিনি। মতোয়ালিদের একটা অংশ সৎ, আমি তাদেরও চিনি। তাদের খাবার পয়সা নেই, কোটি কোটি টাকার সম্পত্তি তাদের নিয়ন্ত্রণে, ম্যানেজার্সে আর কি। আমি বাম আমলের লোকদের চিনি, 20,000 কোটি টাকার ওয়াকফ সম্পত্তি চুরি করেছে, নেতাদের নাম জানি। আমি তৃণমূল আমলের 14 চিনি, কারা লুটে নিয়েছে, তারাই নেতা, তারাই সমাজ। তাহলে কি এই 14 একটা একত্রিত তালিকা তৈরি হচ্ছে? তারা ধর্মের সবাই মুসলমান, ডিএম অমুসলমান, 2জন হিন্দু আসবে অমুসলমান, তারা লুটে নেবে ভয়, মুসলমানরা লুটে নিলে ভয় নাই। এ কেমন উদাহরণ ভাই, কেমন বিচার ভাই? এই প্রশ্নটা থাকবেই, সঠিক চিন্তা এই প্রশ্নটা থাকবেই। রাজ্য জুড়ে এই মুহূর্তে যে ট্যাব কেলেঙ্কারি প্রথম ধরা পড়ে আমাদের পূর্ব বর্ধমান শহরের একটি স্কুল থেকে, তারপর রাজ্য জুড়ে এর জাল বিস্তৃত হয়। এই মুহূর্তে তদন্ত চলছে, ধরাও পড়েছে, কিন্তু কোথাও স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষাকর্মী এদের দিকে আঙুল উঠছে। এই কেলেঙ্কারি কি শিক্ষা ব্যবস্থায় কালো মেঘের ছায়া, কি মনে করছেন? এটা সব কর্নার, সব যত দোষ নন্দঘোষ, সব দায়িত্ব প্রধান শিক্ষকের। মানে কে কোথায় নিয়ে পালালো রে, দেখ প্রধান শিক্ষককে ধরে, দুর্বল তো, এরা কথা বলতে পারে না, এদেরকে যা ইচ্ছে তাই করা যায়। শুধু একটা কথা বলি, ট্যাব দেবে কেন? আগে উত্তর দিন তো। এই 11-12 বাচ্চারা ট্যাব নিয়ে করেটা কি, পয়সা নিয়ে কি করে কি? আমি তো নিজে সব ছেড়েছি, ওই টাকা পেয়েছে আর মোবাইল কিনে নিয়েছে, এসব গল্প আছে, কন্যাশ্রী তো তাই হয়েছে। বিএস হয়ে 25,000 টাকা চাকরি যখন ফাইনালি পায় না, ও টাকার মোবাইল কিনেছে, দামি মোবাইল। আমি পরিষ্কার বলছি, ট্যাবটা নিয়ে হবেটা কি? অত 1,000 কোটি টাকা, যেখানে আমাদের কম্পোজিট জ্ঞান প্রত্যেক স্কুলকে না বছরে ওই ইলেকট্রিসিটি বা অন্যান্য যে রেগুলার খরচার জন্য সরকারি দপ্তর থেকে সর্বশিক্ষাতে টাকা দেয়, কম্পোজিট জ্ঞান 25,000 টাকা 50,000 টাকা ছাত্র সংখ্যা অনুযায়ী হয়। সেই টাকাটা 2024 সালে দিতে পারেনি। স্কুলগুলো চলছে না, চক ডাস্টার কেনার পয়সা নিয়ে খবরের কাছে নিউজ হয়েছে অনেক স্কুলে। সেখানে ছাত্রদেরকে ট্যাব দেওয়া মানে কি? তাদের ইলেকশনের ক্যাডার বানানো, তাদের ভোটটাকে দেখা। এটা প্রথমত কারা লুট করছে? আমার তো উল্টো মনে হয়, এটা পুরো নেক্সাস, যে কিছু টাকা চলে যাবে আবার ঘুরে কারো কাছে চলে আসবে। ধরুন না, জেলে ঢোকান না, দেখুন না তদন্ত করে। আমি বলছি ট্যাব দেবার দরকার নেই, আমি উল্টো কথা বলছি। শিক্ষাকে বাঁচান না, অসহায় ছাত্রদেরকে যথাস্থানে টাকাটা দিন না। অনেক প্রতিষ্ঠান চলছে না, ধুকছে, অজস্র স্কুল উঠে যাচ্ছে, ধুকতে উঠে যাচ্ছে। কলকাতাতে 180টা স্কুল প্রায় উঠে গেছে, শুধু কলকাতা শহর, কলকাতায় বলছি। স্কুলটাকে বাঁচান, শিক্ষাকে বাঁচান। ট্যাব দিয়ে হবে কি? তারা ট্যাব নিয়ে করবে এটা কি? খেলবে, গেম খেলবে, কি করবে তারা? পড়াশোনা তো বই দেখে হয়। কোভিডের সময় ট্যাবটা শুরু হয়েছিল, তখন যুক্তি ছিল। এখনই কি কোভিডটা আছে? এখন ভোট আছে, কোভিড নেই, তাই টাকা যায় যাক। ক্লাব যেমন পায়, পুজো যেমন পায়, যুবক যুবতীরা পাবে, কিশোর কিশোরেরা পাবে, উচ্ছন্নে যাবে, ভোটের রাজনীতি হবে। দিস ইজ ট্যাব। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 97756
96237. মাসুমদা, কথা বলতে বলতে সময় তো একেবারে শেষের দিকে। কোথাও কি মনে হচ্ছে যে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে আর.জি. করের ঘটনা এবং পরবর্তী সময় অনেকেই মনে করছেন কেন্দ্র সরকার, রাজ্য সরকার, ইন্দিরা গান্ধী, জ্যোতি বসু, নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও একটা আঁতাত রয়েছে? আপনার কি মনে হচ্ছে যে বঙ্গ বিজেপি এই মুহূর্তে সেই আঁতাতের শিকার? তাই লোকে বলছে, জানো তো, লোকে এখন না বিশ্বাস করতে শুরু করেছে। জানেন কী বলবো বলুন, আমার কেমন কষ্ট লাগছে। প্রধান বিরোধী দল আর শাসক দল, তাদের মধ্যে তো একটা দূরত্ব থাকবে না, তারা সব এক। যাহাই তৃণমূল তাহাই বিজেপি, অমোক উক্তি প্রযত্নে মুকুল নাই। লোক তো ভাবছে, আমাকে বেশ কিছু লোক বলেছে, জানেন তো, এটা আমার কথা বলে চালাবেন না প্লিজ। কিছু লোক বলেছে আমাকে যে এই শুভেন্দু অধিকারী তাহলে তো চিৎকার করছে কেন? লোকে বলছে দেখুন এটা না সেটিং। কীরকম সেটিং? মোদিজি দিদিজি কথা হয়েছে যে আমরা তো একই, কিন্তু লোকের কাছে প্রমাণ করতে হবে যে আমরা আলাদা। তাই শুভেন্দুকে লাগিয়ে দাও, সে ভালো বলতে পারে, সে রাজনীতি করার লোক, সে লাগাতার তো আপনাকে গালাগাল দিয়ে যাবে, রাগ করবেন না, যা তা বলবে, ভাই ওটাই চোর পুরো ওই কালীঘাট ওই দুর্নীতি সব বলে যাবে, আর আপনিও গাল দিয়ে যাবেন তাকে, একদম ধরে ধরে গাল দেবেন ভালো করে। এই গালাগালটা আসলে একটা মুখোশ, প্রেম আছে ভেতরে তলে তলে, বাইরে গালাগাল। স্রোতস্বিনী নদী ধারার মতো এটা আকচাকছি, আসলে গভীর প্রেম, ওটা একটা অভিনয়। লোক বলছে আমাকে যে শুভেন্দু অধিকারী একটা অভিনয় করছে, এটা ওনাকে ট্যাপিজের পুতুলের মতো খেলা হচ্ছে, উনি খেলছেন বসে বসে, ঝগড়াটা বোঝাচ্ছেন, না 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 আমরা বিজেপির নই, ওরা আলাদা আমরা আলাদা, প্রমাণ করার জন্য শুভেন্দুবাবু। নাহলে দুটো এক, সব এক। নাহলে কালীঘাটের কাকু কণ্ঠস্বর টেস্ট হয়ে গেল, তিনি সুন্দর করে খাওয়া দাওয়া করছেন। আর অভিষেক বাবু, ওরে বাবা, তিনি এমপি, তার ব্যাংক অ্যাকাউন্ট ইডি খুঁজে পাচ্ছে না। ঋতুপদা, মাসুম আক্তাররা খুঁজে পেয়ে যাবে, শুধু ইডি খুঁজে পাবে না। আর অর্পিতা, সে অনায়াসে বেরিয়ে যাবে। কি সুন্দরী অর্পিতা, সে অপেক্ষা করছে, ঝাড়ু দিচ্ছে ঘরগুলোকে, অপার ঘরটা পরিষ্কার করার জন্য। সে আবার বলছে এই পার্থবাবুরা ছাড়া পেয়ে যায়। কি প্রেম, কি অগাধ প্রেম! ছাড়া পেয়ে গেলে মুশকিল হয়ে যাবে, ছাড়া দেওয়া যাবে না। পার্থবাবু আলাদা, অর্পিতা আলাদা, সবাই ছাড়া পেয়ে যাবে। আবার ইডি কাউকে ধরতে যাবে, এখন ধরতে গেছে না নতুন করে, কেচে গন্ডুস। তিলোত্তমা হলো, সবাই ছাড়া পেল। শিক্ষা দুর্নীতি যারা যারা ছিল সব ছাড়া পড়ছে, শুধু পার্থবাবু ছাড়া পড়েনি, এই কদিন পরে পাবে। তাহলে লোক কী বলবে? কালীঘাটের কাকু আর অভিষেকের ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে কি মনে করবে? কি মনে করবে? 26-এ চাই না, 26টা তোমার, লোকসভাটা আমার, এমন কোনো গটাপ নয় তো। লোকের কথা এটা করে মানুষের না আবেগ নষ্ট হচ্ছে। লোকেরা যারা পাগলের মতো বিজেপিকে ভালোবাসে, পাগলের মতো তারা পরিবর্তন চায়, তাদের হৃদয় ভেঙে যাচ্ছে। তারা কি দেখছে? আমাকে কত লোক বলে, দাদা আসলে কি দাদা, প্রায় কাঁদো কাঁদো হয়ে, তাদের অনেকে ক্ষতিগ্রস্ত, কতজনের প্রাণ চলে গেছে। গ্রামে তারা লড়াই করে, তারা রাজনীতি করে, তারা প্রাণ দিয়ে রাজনীতি করে, হাত পা কেটে গেছে, রক্তাক্ত হয়েছে, সম্পত্তি চলে গেছে, আগুন জ্বলে গেছে। এই বিধানসভা ইলেকশনের পরেও, এই লোকসভা ইলেকশনের পরেও আমরা দেখেছি কতজন অসহায় হয়ে ছিটকে চলে গেছে মাহেশ্বরী ভবনে। আমি ওদের সাথে দেখা করতে গিয়েছিলাম, বলছি কেউ পাশে নেই, ওরা রক্ত দেবে আর তোমরা দরজা বন্ধ করে বন্ধুত্ব করে অঙ্ক কষবে। এ কেমন ভারতীয় রাজনীতি? অবশ্যই আমাদের সময় একেবারে শেষ। খুব সুন্দর বললেন। আমাদের রাজ্যে অনেকে রাজনীতিকে খেলা বলেন। এই খেলাটা যদি তাসের দেশে তাস খেলা হয়, তাহলে কে রাজা, কে রানী, কে গোলাম, কে জোকার, আর কেই বা দেবে টেক্কা, এগুলো জানতে মাঝে মধ্যেই আমরা কাজী মাসুম আক্তারকে ডেকে নেব। আমি জানি রবি ঠাকুরের সেই বিখ্যাত গান যে তোমার ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে, আপনি একলাই চলেন। আপনি বাগবাজারে যেমন হিন্দু ধর্মাবলম্বীদের রক্তচক্ষুর মুখোমুখি হয়েছেন, তেমনি আপনি আবার মেটিয়া বুরুজে ধর্মান্ধ সেই সব মানুষগুলো যারা জাতীয় সঙ্গীত গাইতে দেয় না, তাদের বিরোধিতাও করেছেন। আমি জানি না যাদবপুরের চ্যান্সেলর্স নমিনি হওয়ার পর অতি বামেদেরও রক্তচক্ষু বা তাদের তথাকথিত বেয়োনেটের সামনে পড়বেন নাকি। তবে একটা কথা বলে রাখি যে সমাজে এরকম মানুষের দরকার, যারা কাউকে পরোয়া না করে প্রতিবাদ করেন, সরব হন। আলবের কামুর ভাষায় এই ধরনের মানুষ অত্যন্ত দরকার, যারা হয়তো বিপ্লব করবে না, যারা হয়তো বিদ্রোহও করবে না, কিন্তু তারা প্রতিবাদ করবে। আর এই প্রতিবাদটা খুব জরুরি এই সমাজে।
অসংখ্য ধন্যবাদ কাজী মাসুম আক্তার আপনাকে।